আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা অধ্যায় 12 পড়তেছি। অধ্যায় 12 জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এটার উপর আজকে হচ্ছে আমাদের লেকচার 3। তার মানে হচ্ছে এই অধ্যায়ের উপর এর আগে আমরা আরও 2টা লেকচার কমপ্লিট করেছি। তো প্রথম লেকচারের মধ্যে হচ্ছে ক্রোমোজোমের গঠন, তারপর হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন, ডিএনএ তারপরে আরএনএর গঠন, ডিএনএ আরএনএর পার্থক্য, এগুলো বিস্তারিত পড়েছি। দেন দ্বিতীয় লেকচারের মধ্যে আমরা কি পড়লাম? দ্বিতীয় লেকচারের মধ্যে আমরা পড়লাম হচ্ছে জিন, তারপর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, তারপর হচ্ছে ডিএনএ টেস্ট। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমাদের যে টপিকটা হবে লেকচার 3-তে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা পড়ব মানুষের লিঙ্গ নির্ধারণ, তার মানে হচ্ছে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জন্য কে দায়ী, বাবা নাকি মা। তো এই টপিকটা পড়ব। তারপর হচ্ছে যে জেনেটিক ডিসঅর্ডার আছে, বংশগতীয় রোগ, এটার মধ্যে 2টা রোগ নিয়ে আমাদের অধ্যায় আলোচনা করা। একটা হচ্ছে কালার ব্লাইন্ড, বর্ণান্ধতা বা থ্যালাসেম, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো এই 2টা রোগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার মানে মানুষের লিঙ্গ নির্ধারণ, তারপর হচ্ছে জেনেটিক রোগ, কালার ব্লাইন্ড এবং হচ্ছে থ্যালাসেমিয়া। তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে খুব খুব পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি এমসিকিউ বলো, সিকিউ বলো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। সো দেরি না করে চলো শুরু করি। প্রথমে যে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। তো মানুষের লিঙ্গ নির্ধারণ এই টপিকটা বোঝার জন্য আগে একটু কথা বলা উচিত। সেটা হচ্ছে যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জন্য কে দায়ী, বাবা নাকি মা? এরকম একটা প্রশ্ন আমাদের সমাজে প্রচলিত ছিল এক সময়। যদিও এখন মানুষ খুবই উন্নত হয়েছে, আধুনিক হয়েছে, শিক্ষিত হয়েছে, তো এই কোশ্চেনটা আসলে নাই। কিন্তু বাট এখন থেকে 15 বছর 20 বছর আগেও খুবই এই প্রবলেমটা ছিল যে সন্তান যদি মেয়ে হইতো, যেমন হচ্ছে শ্বশুর শাশুড়ির বা হচ্ছে দাদা দাদির একটা প্রত্যাশা থাকে তাদের ছেলের যেন একটা পুত্র সন্তান হয়, অথবা হচ্ছে যে অনেক মানুষেরও প্রত্যাশা থাকে যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয়। এই যে পুত্র সন্তানের প্রত্যাশা করা, বংশের বাতি হ্যাঁ টিকিয়ে রাখার যে প্রবণতা, এটার জন্য সবাই মেয়েদের দোষারোপ করত, মাদের দোষারোপ করত। সন্তান যদি মেয়ে হইতো মায়ের উপরে রাগ করত, হ্যাঁ কেন মেয়ে হইল, ঠিক আছে, বউয়ের উপর রাগ করত। বা হচ্ছে শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করত যে কি কারণে মেয়ে হইল। হ্যাঁ, এমন অনেক মনোমালিন্য হয়ে যেত। এবং অনেক মেয়ে আছে যাদের একটা না 3টা কন্যা সন্তান হয়েছে। তো এতে এতে দেখা গেছে যে এখন সংসার টিকানো কঠিন হয়ে গেছে। তা আসলে এই যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য আসলে কে দায়ী, বাবা নাকি মা? তো এই বিষয়টা আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সম্বন্ধে আগে একটু বলে রাখি যে এটা একটা গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এবং গ এবং ঘ উভয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মানুষের মানে বাবা নাকি মা, এই বাবা মায়ের ভূমিকা যেটা, সেটা বোঝার আগে আমরা একটু বুঝি যে আমাদের যে কোষ আছে, আমাদের কোষের মধ্যে ক্রোমোজোম আছে। তো আমাদের কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, এটার ভিতরে হচ্ছে টোটাল হচ্ছে 44টা ক্রোমোজোম বা 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে, এগুলোর নাম হলো অটোজোম। তাহলে 22 জোড়া ক্রোমোজোমের নাম হচ্ছে কি, অটোজোম, বা 44টা ক্রোমোজোমের নাম হচ্ছে অটোজোম। এগুলো হচ্ছে লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা পালন করে না। এগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম থাকে। এক জোড়া থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এক জোড়া থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম হচ্ছে হয় XX হবে অথবা XY হবে। তো যদি XX হয় তাহলে সেটা হচ্ছে মেয়ে, আর যদি XY হয় তাহলে সেটা হচ্ছে ছেলে। তার মানে হচ্ছে একটা ছেলের যে ক্রোমোজোম সংখ্যা হবে সেটা কেমন হবে, টোটাল 44টা হচ্ছে অটোজোম, এক জোড়া সেক্স ক্রোমোজোম হবে X এবং Y, তার মানে এটা হচ্ছে কি ছেলে। আবার হচ্ছে যে একটা মেয়ের ক্রোমোজোম সংখ্যা কেমন হবে, এই যে 44টা হচ্ছে অটোজোম প্লাস এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে X আর একটা হচ্ছে X, এই যে এটা হচ্ছে মেয়ে। তার মানে এই যে 44টা মানে 22 জোড়া অটোজোম, এই অটোজোমগুলা ছেলে আর মেয়ের ক্ষেত্রে সেম, একই থাকে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তবে সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে গিয়ে
ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের মধ্যে ডিফারেন্স দেখা যায়। ছেলেদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, মেয়েদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। তাহলে মানুষের মধ্যে ক্রোমোজোম থাকে কয় জোড়া? 23 জোড়া। এই যে বললাম মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, কথাটা কিন্তু ভুল, কথাটা ভুল, 100% ভুল। এখন বলতে পারেন কী ব্যাপার, সারা জীবন তো এটাই বললাম যে মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম। আসলে বিষয়টা এমন না। একটা মানুষের মধ্যে যদি ক্রোমোজোম সংখ্যা হিসাব করি তাহলে কতগুলো হবে জানো? মিনিমাম 30 ট্রিলিয়ন ইন্টু 46, এতগুলা ক্রোমোজোম। আসলে এই যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এটা হলো মানুষের কোষের মধ্যে, একটা কোষের মধ্যে, মানব দেহের একটা কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে একটা মানুষের মধ্যে কোষ আছে কতগুলা? মিনিমাম 30 ট্রিলিয়ন কোষ আছে। এই 30 ট্রিলিয়ন কোষের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে যদি 23 জোড়া করে ক্রোমোজোম হয় তাহলে মোট কত হবে? 30 ট্রিলিয়ন ইন্টু 23 জোড়া মানে 46, এতগুলা ক্রোমোজোম একটা মানুষের মধ্যে মিনিমাম আছে। তাইলে এই যে 23 জোড়া, এটা হলো একটা কোষের মধ্যে থাকা ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে 44টা হচ্ছে অটোজোম, এগুলা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম। আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, এটা হচ্ছে ডিফারেন্স। যদি XX হয় তাহলে হবে মেয়ে, আর যদি XY হয় তাহলে হবে ছেলে। তাহলে দেখো এই যে সন্তান, এই যে একটা সন্তান যে হবে, একটা সন্তান হবে, যেমন ধরো এদেরই সন্তান হবে, এই যে ছেলে মেয়ে এই দুইজনের বিয়ে হয়েছে, এখন এদের সন্তান হবে। কিভাবে হবে? এই যে 44 আছে, এই 44-এর অর্ধেক ক্রোমোজোম দিয়ে তার গ্যামেট তৈরি হবে, রাইট? তার মানে এর যে গ্যামেট হবে সেটা হলো 44-এর অর্ধেক হবে 22 প্লাস এই X এবং Y, এটা দিয়ে হবে। যদি এখান থেকে ধরো X একটা গেল, এই যে একটা গ্যামেট হইল। এখন এই মেয়ের এই 44-এর অর্ধেক হচ্ছে 22 প্লাস এখান থেকে একটা X, এই যে একটা গ্যামেট হইল। এখন এই দুই গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একত্রিত হয়ে এই যে 22 প্লাস 22 মিলে আবার 44 হবে, এই যে X প্লাস X মিলে এই যে একটা কন্যা সন্তানের জন্ম হইল। কারণ এখানে গ্যামেট হচ্ছে X এবং X, যদি XX হয় তাহলে কি হয়? কন্যা সন্তান হয়, রাইট? ওকে, তাইলে হচ্ছে যে এই যে এটা হলো পদ্ধতি, এটা হচ্ছে সিস্টেম। এই যে 44-এর অর্ধেক বাবা থেকে আসবে, এই 44 কেমনে হয়েছে? তার বাবা থেকে 22 আসছে, তার মা থেকে 22 আসছে, এই হলো 44। এবং এই X, এই যে মা থেকে X আসছে, বাবা থেকে Y আসছে, মিলে উনি হচ্ছে ছেলে মানুষ হয়েছে। তাহলে ছেলে মেয়েদের ক্রোমোজোম হচ্ছে XX, এই যে দুইটা X আছে, একটা X বাবা থেকে আসছে আর একটা X মা থেকে আসছে। এই যে XY, একটা মা থেকে আসছে আর একটা বাবা থেকে আসছে। ছেলে হওয়ার জন্য Y ক্রোমোজোম আবশ্যক, Y ক্রোমোজোম থাকলে ছেলে হবে, Y ক্রোমোজোম না থাকলে ছেলে হবে না, মেয়ে হবে। তাহলে দেখো XX যদি হয় তাহলে দুটোই X মেয়ে, XY যদি XY হয় তাহলে হবে ছেলে। তাহলে Y ক্রোমোজোম থাকলে ছেলে হবে, Y ক্রোমোজোম না থাকলে ছেলে হবে না। এখন Y ক্রোমোজোম আছে কার মধ্যে? Y ক্রোমোজোম আছে ছেলেদের মধ্যে, বাবার মধ্যে। তাহলে বাবা থেকে যদি Y ক্রোমোজোম স্থানান্তরিত হয় ছেলে হবে, বাবা থেকে যদি X ক্রোমোজোম স্থানান্তরিত হয় মেয়ে হবে। ছেলে হওয়ার জন্য Y ক্রোমোজোম দরকার, মেয়েদের তো আর Y ক্রোমোজোম নাই, তাহলে ওদের দোষ দিলে কি হবে? ভুল হবে, দোষ দেওয়া যাবে না। দোষারোপ যদি করতেই হয় তাহলে ছেলেদের দোষ দিতে হবে, বাবাকে দোষ দিতে হবে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য কে দায়ী? অবশ্যই ছেলেরা দায়ী। কারণ ছেলের ভিতর থেকে, আমার থেকে যদি X ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে মেয়ে হবে, আমার ভিতর থেকে যদি Y ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে ছেলে হবে। তাহলে দায়ী কে? ছেলে মানুষ দায়ী। আমার কন্যা সন্তান হওয়ার জন্য আমি দায়ী, আমার পুত্র সন্তান হওয়ার জন্য আমি দায়ী। আমার স্ত্রীকে, আমার বউকে এটার জন্য দোষারোপ করা যাবে না। হ্যাঁ, এখন দেখো, এখন আমার ভিতরে Xও আছে Yও আছে, রাইট? এখন X স্থানান্তরিত হবে নাকি Y স্থানান্তরিত হবে এটা আমি জানি না, এটা নির্ধারণ করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই জন্য বলছে, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। তা আল্লাহ যায়, এই সন্তান ছেলে হলো না মেয়ে হলো, এই জন্য কে নির্ধারণ করবে? কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি প্রত্যেকটা কাজ করলে আল্লাহ একটা উসিলার মাধ্যমে করে, তাহলে
আমার ছেলে হবে, তাহলে আমার ভিতর থেকে আল্লাহ তাআলা যদি ওয়াই ক্রোমোজোম স্থানান্তর করে দিয়ে দেয় তাহলে ছেলে হবে, আমার ভিতর থেকে আল্লাহ তাআলা যদি এক্স ক্রোমোজোম স্থানান্তর করে দিয়ে দেয় তাহলে মেয়ে হবে। এই যে এক্সটা দিবে নাকি ওয়াইটা দিবে এটা তো আমার হাত নাই, এই হাত আল্লাহর কাছে। তো এটা আল্লাহ তাআলা, এই জন্য সন্তান যেটাই হোক কাউকেই আমরা দোষারোপ করব না। আল্লাহ তাআলা যেটা খুশি মনে করছে, যেটা ভালো মনে করছে সেটাই আমার জন্য করছে। অতএব এই যে একটা ঘৃণ্য একটা ছিল, সমাজ ব্যবস্থা ছিল যেখানে মেয়েদের ছেলে না হলে প্রেশার করা হইতো, মারধর করা হইতো, তার উপর অভিমান করা হইতো, এটা আসলে ঠিক না। তো এই যে গ নাম্বার বা ঘ নাম্বারের যদি প্রশ্ন আসে তাহলে আমরা এটা কিভাবে আনসার করব? সুন্দর করে একটা স্ট্রাকচার করে দিব, এভাবে আনসার করবে। একবার 3-এ 3 পাবা, 4-এ 4 পাবা, গতে আসুক বা ঘতে আসুক, ঠিক আছে? তো আমি যেভাবে শিখাই দিব এইভাবেই পরীক্ষার মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে হচ্ছে ধরো মা, তাহলে মায়ের ভিতরে ক্রোমোজোম একটু বড় করে দেই। ওকে, এই যে 44টা হচ্ছে অটোজোম, এক জোড়া সেক্স ক্রোমোজোম, মায়ের ভিতরে হলো এক্স এক্স, রাইট? ওকে, এরপর হচ্ছে কি বাবা, বাবার ভিতরে এই যে 44টা হলো অটোজোম, সেম একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। যেভাবে দিচ্ছি এভাবেই দিবা, ঠিক আছে? এরপরে আমি দিব এই যে গ্যামেট তৈরি হবে। তো মায়ের ভিতরে গ্যামেট কি হবে? এই যে 44-এর অর্ধেক হচ্ছে 22 প্লাস এই এক্স এক্স একটা অর্ধেক নেব, এক্স নেব, এই যে এক্স একটা গ্যামেট হলো। আর একটা গ্যামেট এই যে 44-এর অর্ধেক হলো 22। আমরা জানি যে মিওসিস বিভাজন হবে, মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। গ্যামেট তৈরি মিওসিস বিভাজনের মাধ্যমে এই পুং গ্যামেট জনন কোষ তৈরি হয়। তাহলে এক্স, এখান থেকে আরেকটা এক্স, এই যেটা হলো মায়ের গ্যামেট। তার মানে মায়ের সবসময় একই ধরনের গ্যামেট হয়, 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স। কিন্তু বাবাদের দেহে, পুরুষদের দেহের মধ্যে গ্যামেট হয় হচ্ছে 2 ধরনের। এই যে 44-এর অর্ধেক 22 প্লাস এই এক্স ওয়াই, একটা হবে এক্স আর একটা হচ্ছে যে 22 প্লাস এই যে আরেকটা হচ্ছে ওয়াই। এই এখন হচ্ছে এদের মধ্যে যদি নিষেক হয় আমরা কিভাবে কি করবো? এই যে এখান থেকে 2টা দাগ দেব, একটা এই যে একটা 2টা দিলাম, মনে রাখো এখান থেকে একটা প্রথমটা থেকে 2টা দিলাম, একটা যাবে এটাতে আর একটা যাবে এটাতে, ঠিক আছে? তাহলে এটাতে কি হলো? এই যে 22 আর 22 মিলে কি হলো? 44। এই 22 আর এই 22 মিলে হলো 44 প্লাস এই এক্স আর এই এক্স মিলে হলো এক্স এক্স। এটার ক্ষেত্রে আমরা লিখি এই 22 আর এই 22 মিলে হলো কত? 44 প্লাস এখানে এক্স, এই যে এখানে এক্স এখানে ওয়াই, এই যে এক্স ওয়াই। সেমভাবে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে এখন আমরা 2টা নিব, একটা নিলাম, এই যে একটা নিলাম, একটা এটার সাথে দিলাম, একটা এটার সাথে দিলাম। তাহলে এখানে কি হবে? 22 আর 22 মিলে হলো 44 প্লাস এই এক্স আর এই এক্স মিলে হলো এক্স এক্স। আর হচ্ছে যে এটার ক্ষেত্রে 22 মিলে হলো 44 প্লাস এই এক্স আর এই ওয়াই মিলে হলো এই যে এক্স ওয়াই। তাহলে এখানে আমরা লিখব যে কোনটা ছেলে কোনটা মেয়ে। তাহলে এটা হচ্ছে এক্স এক্স হয়েছে, তো এক্স এক্স হইলে সেটা কি হয়? মেয়ে হয়, মেয়েদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, এটা হলো মেয়ে। এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা হলো ছেলে। এটা হচ্ছে এক্স এক্স, তাহলে এটা হচ্ছে মেয়ে, আর এটা হলো এক্স ওয়াই, এটা হলো ছেলে। তাহলে আচ্ছা, এরপর আমরা এখানে কি লিখব? চিত্র কি লিখব? আমরা চিত্র লিখব হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণের হচ্ছে ছক লিখতে পারো বা রেখাচিত্র লিখতে পারো, রেখাচিত্র। ওকে, তাহলে যেভাবে এই যে ছকটা, তো সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য কে দায়ী, বাবা নাকি মা? এই টাইপের প্রশ্ন আসলে আমরা কি করব? অবশ্যই এই ছকটা এখন যেটা দেখতে পারতেছো এই ছকটা আমরা উঠাবো, উঠানোর পরে বর্ণনা লিখব। এই ছকটা যদি থাকে 3-এ 3 পাবো, 4-এ 4 পাবো একবার নিশ্চিত ইনশাল্লাহ। যদি এই ছক না থাকে তাহলে ফুল মার্কস পাবা না। তাহলে এটার বর্ণনাটা কিভাবে লিখব? ধরো প্রশ্ন আসছে
ঘ নাম্বারে প্রশ্ন আসছে হচ্ছে ঘ নাম্বারে, যে মানুষের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা কি, বা বাবা দায়ী না মা দায়ী। ধরো একটা উদ্দীপক দিছে, মিস্টার শফিক সাহেব নবদম্পতি, তার প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান হলো। কন্যা সন্তান হওয়ায় শফিক সাহেবের মা খুবই দুঃখ প্রকাশ করলেন, মন খারাপ। তিনি তার পুত্রবধূকে গালিগালাজ শুরু করলেন, বা পুত্রবধূর ওপর রাগ করলেন, যে বা পুত্রবধূকে অভিযোগ দিলেন, কেন পুত্র সন্তান হলো না, তোমার দোষ। তখন আবার হচ্ছে তোমার ঘ নাম্বারের প্রশ্ন দিল যে শফিক সাহেবের মায়ের বা শাশুড়ির যে পুত্রবধূর উপর যে পুত্র সন্তান না হওয়ার জন্য অভিমান করলেন, এটা কতটুকু যৌক্তিক, বা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য কে দায়ী, শফিক সাহেবের বউ নাকি শফিক সাহেব। তো উদ্দীপক ভ্যারাইটিস, বিভিন্ন রকমের উদ্দীপক হতে পারে। তো তাহলে আমরা এইভাবে লিখব যে পুত্র সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জন্য বাবা দায়ী নাকি মা দায়ী, এর কারণ বা হচ্ছে এর বিশ্লেষণ নিচে দেওয়া হলো। তারপরে হচ্ছে তুমি সুন্দর করে এই ছকটা উঠাবা, উঠানোর পরে বর্ণনা দিবা, রাইট। তো তার আগে আমরা একটু দেখি, দেখো এই যে এখানে কি হলো, এটা মেয়ে হলো, মেয়ে হচ্ছে যে এক্স এক্স, একটা এক্স হচ্ছে এই যে একটা এক্স মা থেকে আসছে, একটা এক্স আর একটা এক্স বাবা থেকে আসছে, মেয়ে হয়েছে। আবার এই যে মা থেকে একটা এক্স আসছে, বাবা থেকে ওয়াই আসছে, ছেলে হয়েছে। মা থেকে এক্স আসছে, বাবা থেকে এক্স আসছে, মেয়ে হয়েছে। মা থেকে এক্স আসছে, বাবা থেকে ওয়াই আসছে, ছেলে হয়েছে। তার মানে এই ছক থেকে আমরা কি দেখতে পাইতেছি, ছক থেকে দেখতে পাইতেছি যে বাবা থেকে যদি এক্স ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে মেয়ে হয়, বাবা থেকে এক্স ক্রোমোজোম স্থানান্তরিত হলে মেয়ে হয়, আর বাবা থেকে ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হলে ছেলে হয়, বাবা থেকে ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হলে ছেলে হয়। তাহলে ছেলে হওয়ার জন্য ওয়াই ক্রোমোজোম দায়ী। ওয়াই ক্রোমোজোম আছে কার মধ্যে, বাবার মধ্যে। অতএব সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য দায়ী হচ্ছে বাবা বা পুরুষ মানুষ দায়ী। ঠিক আছে, সুন্দর করে ছকটা উঠায় দিব, দেওয়ার পরে 2-3 লাইন 3-4 লাইন 5 লাইন লিখে দিবা। তো কিভাবে লিখে দিবা, তো আমরা এভাবে লিখব যে মানুষের শরীরের যে ক্রোমোজোম সংখ্যা আছে এটা হলো টোটাল 23 জোড়া ক্রোমোজোম, তার ভিতরে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। 22 জোড়া অটোজোম ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সমান, একই ধরনের থাকে, তবে সেক্স ক্রোমোজোম থাকে ভিন্ন। ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। তো গ্যামেট তৈরির পর বা নিষেকের সময় বা জাইগোট গঠনের সময় বা নিষেকের সময় যদি বাবা থেকে এক্স ক্রোমোজোম স্থানান্তরিত হয়ে যদি নিষেক হয়, জাইগোট গঠিত হয়, তাহলে হচ্ছে সেটি সন্তানের ক্রোমোজোম দ্বারাই হচ্ছে XX, তার মানে কন্যা সন্তান। আর যদি বাবা থেকে ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হয়ে ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হয়ে জাইগোট গঠিত হয়, সেই ক্ষেত্রে এই সন্তানের ক্রোমোজোম সংখ্যা দ্বারাই হচ্ছে XY, সেক্স ক্রোমোজোম দ্বারা XY, অর্থাৎ ছেলে হয়। তো যেহেতু ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হলে ছেলে হয় আর বাবা থেকে এক্স ক্রোমোজোম স্থানান্তরিত হলে মেয়ে হয়, অতএব সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য দায়ী হচ্ছে বাবা, কারণ মেয়েদের কাছে কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না। এই যেভাবে জাস্ট নিজের মতো করে একটু গুছিয়ে বলা, তবে হচ্ছে গোছানো হলে এটাই সবচেয়ে গোছানো। এখন তোমার কথাবার্তা ওইটা উল্টা হোক আর সোজা হোক, যেটাই হোক, তুমি এটাতে ফুল মার্কস পাবা। তাহলে ধরো পরীক্ষার মধ্যে আসছে, লাস্টবারের মতো বলে দেই, পরীক্ষার মধ্যে আসছে ঘ নাম্বারের ক্ষেত্রে ধরো যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য দায়ী কে, বাবা নাকি মা, ব্যাখ্যা করো। তাহলে তুমি লিখবা যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জন্য বাবা দায়ী, নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো। তারপরে ছক আঁকাবা, চিত্র মানুষের লিঙ্গ নির্ধারণের রেখাচিত্র, এটা লিখলা, তারপরে বর্ণনা দিবা যে মানুষের যে ক্রোমোজোম সংখ্যা বর্ণনা শুরু হলো। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। 22 জোড়া অটোজোম পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে একই ধরনের থাকে, তবে সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে ভিন্ন রকমের হয়। নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XX এবং পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XY। এবং সন্তান সন্তান উৎপাদনের সময়
যদি বাবা থেকে এক্স ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট স্থানান্তরিত হয় তাহলে সন্তানের ক্রোমোজোম দ্বারাই হচ্ছে 44+XX, সেই ক্ষেত্রে কন্যা সন্তান হয়। আবার বাবা থেকে যদি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট, ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু স্থানান্তরিত হয়, সেই ক্ষেত্রে সন্তানের জাইগোটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় 44+XY। এই যে XY সেক্স ক্রোমোজোম দ্বারায় XY, সেই ক্ষেত্রে ছেলে সন্তান হয়। তার মানে হচ্ছে আমরা উপরের এই যে লিখবা, এর অর্থ হচ্ছে উপরের রেখাচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাবা থেকে এক্স ক্রোমোজোম স্থানান্তরিত হলে মেয়ে হয়, আর বাবা থেকে ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হলে ছেলে হয়। অতএব সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য মা দায়ী নয়, বাবা দায়ী, কারণ ওয়াই ক্রোমোজোম আছে শুধুমাত্র বাবার মধ্যে। এভাবে তুমি ব্যাখ্যা দিয়ে দিলা। জাস্ট ফিনিশিংটা এরকমই হবে যে মায়ের ভিতরে জাস্ট এরকম ফিনিশিং হবে যে ছেলে হওয়ার জন্য ওয়াই ক্রোমোজোম দায়ী, আর মায়ের মধ্যে কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না, অতএব মা দায়ী নয়। বাবার মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে, অতএব বাবা দায়ী। এটা হচ্ছে মূল কথা। এটা থাকবে, এরপরে নিজের মতো করে গুছায় লিখবে ইনশাআল্লাহ। তো আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, বংশগতীয় ব্যাধি বা বংশগতীয় রোগ। আমাদের অনেক রোগ আছে যেগুলা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। দাদা দাদি থেকে বাবা মার মধ্যে রোগটা আসছে, বাবা মা থেকে সন্তানের মধ্যে রোগ আসছে, সন্তান থেকে তার সন্তানের মধ্যে রোগ আসবে। এভাবে কিছু রোগ থাকে যেখানে মানুষের করার কিছুই থাকে না, বংশগতীয়ভাবে, মানে তার জন্মের সময়ই ত্রুটিযুক্ত সন্তান জন্মগ্রহণ হয়। তো এগুলাকে বংশগতীয় রোগ বলা হয়, যে রোগগুলা কোনো কারণে হয় না। যেমন তুমি অনেকক্ষণ পানিতে ডুবছো, তোমার জ্বর আসছে, ঠান্ডার মধ্যে ছিল, তোমার সর্দি লাগছে, হ্যাঁ, তোমাকে মশা কামড় দিছে, তোমার হচ্ছে জ্বর আসছে, এটা তোমার কারণে হয়েছে। বাট কিছু কিছু রোগ থাকে যেখানে মানুষের কোনো হাত থাকে না, অটোমেটিক বংশগতভাবে রোগগুলা হয়। এই রোগগুলাকে হচ্ছে বংশগতীয় ব্যাধি বা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার বলা হয়। তো জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতীয় রোগগুলো আসলে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, যে বংশগতীয় রোগগুলো আসলে কি, বা বংশগতীয় রোগটা হচ্ছে কেন হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করি, বা কার ভিতরে বেশি হয় কার ভিতরে কম হয়। আচ্ছা, তো একটু আগে আমরা দেখলাম মানুষের মধ্যে টোটাল 22 জোড়া, মানে হলো 44টা অটোজোম আছে, 1 জোড়া সেক্স ক্রোমোজোম আছে, যেটা মেয়েদের ক্ষেত্রে XX এবং ছেলেদের ক্ষেত্রে XY। তো এই বংশগতীয় রোগগুলা সাধারণত সেক্স ক্রোমোজোমের মধ্যেই এই ডিসঅর্ডারটা হয়, সেক্স ক্রোমোজোমের মধ্যে ডিসঅর্ডারটা হয়। তো বংশগতীয় রোগটা কেন হয়? এটা হলো পয়েন্ট মিউটেশনের কারণে হয়। পয়েন্ট মিউটেশন আবার কি, এটা একটু দেখাই। এই যে ধরো আমাদের যে ক্রোমোজোম আছে, তো আমরা জানি যে ক্রোমোজোমের যে বাহু, এটা লম্বালম্বি চিরে 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। ধরো এই একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমগুলো আমরা এটাও জানি যে জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। ধর এক জোড়া আসছে মায়ের, আর এক জোড়া হলো এই যে। তো এখানে এক জোড়া ক্রোমোজোম আছে। তো ক্রোমোজোমের ভিতরে এখানে হচ্ছে এই জিন থাকে, অসংখ্য জিন থাকে, এবং এখানে ক্রসিং ওভার ঘটে। ক্রোমোজোমের ভিতরে ক্রসিং ওভার ঘটে। এই যে যেমন ধরো এই ক্রোমোজোমটা আসছে বাবা থেকে, এই ক্রোমোজোমটা আসছে মা থেকে, এই 2টা ক্রোমোজোম একটা জায়গায় যুক্ত হয়ে যায়। এই যে ধরো এই ক্রোমোজোমটা এই জায়গাতে যুক্ত হয়ে গেল, একটা জায়গাতে যুক্ত হয়ে গেল। এখন এদের ভিতরে যেটা ঘটে সেটা হলো এই 2টা যুক্ত হওয়ার পরে এদের মধ্যে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়। এই অংশটা এই পাশে চলে যায়, এই অংশটা এই পাশে চলে যায়। তো অনুরূপ অংশের যদি স্থান বিনিময় হয় তখন কেমন হয়, এই যে এই অংশটা এই পাশে চলে আসলো, এই অংশটা এই পাশে চলে আসলো, আর এই পাশের অংশটা এই পাশে চলে গেল, এই পাশে চলে গেল, ঠিক আছে। তো এই পাশের অংশটা এই পাশে আসলো, আর হচ্ছে কি এই পাশের অংশটা এই পাশে গেল, এই ঘটনাটা ঘটে। এটাকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। তো এই ক্রসিং ওভারটা ঘটলে কি হয়, তাহলে
এই যে টোটাল এই যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা যে আছে, ধরো এই ক্রোমোজোমটা যে আছে, এই ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হইল। এই ক্রোমোজোমের বৈশিষ্ট্যটা ওর ভিতরে ঢুকে গেল না, আর এই ক্রোমোজোমের বৈশিষ্ট্যটা ওই যে আরেকটা ওই ক্রোমোজোমের বৈশিষ্ট্য এটার মধ্যে ঢুকলো। এর ফলে হলো জীবের মধ্যে বৈচিত্র্যতা আসলো। এই যে বাবা মা সন্তানটা কারোর মতো হয় না, একটু ডিফারেন্স আছে। কেন? কারণ বাবার ক্রোমোজোমটা এরকম ছিল, কিন্তু ও হয়েছে হলে এই ক্রোমোজোম থেকে। তার মানে এখানে যে ওই যে মায়ের একটু ক্রোমোজোম ভিতরে ঢুকে গেছে, তখন এটা একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করছে, আগের মতো আর না, একটু চেঞ্জ হয়েছে। এভাবে কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের বৈশিষ্ট্যের মিল থাকে না। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্যের পরিবর্তন থাকে, বৈচিত্র্যতা থাকে। কেন? এই ক্রসিং ওভারটা ঘটে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা জিনের কারণে হয়, এটা হচ্ছে রেকন। এখানে যে জিনের কারণে ক্রসিং ওভার ঘটে এটাকে বলা হয় হচ্ছে রেকন। তা আমরা যে জিন পড়ছি, জিন আসলে কই থাকে? এটা হলো ক্রোমোজোম না, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে। জাস্ট আমরা একটু দেখি। ধরো এটা হলো একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে কি আছে? এই যে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ আছে। আর ডিএনএর মধ্যে ছোট ছোট পার্ট আছে, ছোট ছোট খণ্ড আছে, ছোট ছোট খণ্ড আছে। ওই খণ্ডগুলাকে জিন বলা হয়। ছোট ছোট জিন, অনেকগুলা জিন নিয়ে ডিএনএ হয়, আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এই জিনগুলা একটা জিন আছে, ওটার নাম হলো রেকন। এই রেকন জিন হচ্ছে এই ক্রসিং ওভারটা ঘটাতে সাহায্য করে। সেমভাবে আর একটা জিন আছে, এটার নাম হচ্ছে মিউটন। মিউটন, এই মিউটনটা হচ্ছে পয়েন্ট মিউটেশন ঘটায়। জেনেটিক রোগগুলা এই মিউটনের কারণে হয়, জেনেটিক ডিসঅর্ডার সৃষ্টি করে। তো জেনেটিক ডিসঅর্ডারটা কি? যেমন ধরো জিনের মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তন যদি হয়, ইন্টারনালি কোনো চেঞ্জ হয়। আমি যদি একেবারে সহজ ভাষায় বলি, ধরো এই জিনটা যে এখান থেকে এখানে স্থানান্তরিত হয়েছে কোনো কারণে, ধরো এতটুক জিন, এটার কোনো কারণে এটার মধ্যে একটু ইন্টারনাল চেঞ্জ আসলো। ইন্টারনাল চেঞ্জ এসে এটা যত বড় হওয়ার কথা তত বড় না হয়ে একটু কম হয়ে গেল, একটু ছোট হয়ে গেল। ছোটটা আর একটু বেশি করে বোঝায় যাতে বোঝা যায়। হ্যাঁ, যত বড় হওয়ার কথা সেটা তত বড় না হয় কি হলো, একটু ছোট হয়ে গেল। এই যে জিনের মধ্যে একটা জেনেটিক্যালি পরিবর্তন আসলো, এটাকে বলা হচ্ছে মিউটেশন। যখন জিনের মধ্যে একটু ইন্টারনালি পরিবর্তন আসে এটাকে বলে মিউটেশন। এই মিউটেশন ঘটার কারণে যে রোগগুলো হয় এগুলাকে জেনেটিক ডিসঅর্ডার বলা হয় বা বংশগতীয় রোগ বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? এগুলো একটু উচ্চমানের কথা বলছি। রেকন, মিউটন উচ্চমানের কথা। ইন্টারমিডিয়েটে উঠলে হচ্ছে যে ইন্টারমিডিয়েটে আমাদের যে কোর্স আছে, তো সেখানে এগুলা ওদের বোঝাচ্ছে আর কি। তো এটা তোমরা যখন ইন্টার উঠবা ইনশাল্লাহ আমার কোর্সে ভর্তি হবা, তো বায়োলজিকে ফিল করে করে পড়তে পারবা। জাস্ট আমি চাই যে অ্যাটলিস্ট বায়োলজিটা হৃদয় ধারণ করে পড়ুক, যাতে বায়োলজিতে কোনো ধরনের প্রবলেম স্টুডেন্ট ফিল যেন না করে। অ্যাটলিস্ট মানে একবারে ছড়িয়ে সরার মতো যেন পড়া যায়। ঠিক আছে? তাহলে দেখো, এই যে জিনের ভিতরে ইন্টারনালি চেঞ্জ হয়, ইন্টারনালি চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে হচ্ছে এই জেনেটিক ডিসঅর্ডারগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি এখানে কয়েকটা প্রশ্ন আমরা দেখব। এক নাম্বার হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারগুলো ছেলেদের বেশি হয়, ছেলেদের বেশি হয়, বেশি হয়। বংশগত রোগগুলো ছেলেদের বেশি হয়। তার মানে আমরা উল্টা আরেকটা কথা বলতে পারি যে মেয়েদের কি হয়, কম হয়। তো জেনেটিক ডিসঅর্ডারগুলো ছেলেদের কেন বেশি হয় আর মেয়েদের কেন কম হয়? তো আমরা যে সেক্স ক্রোমোজোম, জেনেটিক ডিসঅর্ডারগুলো বেশিরভাগ থাকে সেক্স ক্রোমোজোমের মধ্যে। তো সেক্স ক্রোমোজোম হচ্ছে মেয়েদের হলো XX, ছেলেদের হলো XY, রাইট? তো এই যে এক্স ক্রোমোজোম যেটা, এই যে এক্স এবং ওয়াই, এক্স ক্রোমোজোমটা হলো একটু বড় হয়। এক্স ক্রোমোজোমটা ধরো এটা হলো এত বড় হলো এক্স ক্রোমোজোমটা, আর ওয়াই ক্রোমোজোমটা ওই তুলনায় অনেক ছোট, অনেক ছোট। এক্স ক্রোমোজোমটা হলো বড় হয়, ওয়াই ক্রোমোজোমটা অনেক ছোট হয়। তো বংশগত, এটা তো ওয়াই ক্রোমোজোমটা অনেক ছোট, এই জন্য বংশগতীয় রোগগুলো এই ছোটটার মধ্যে থাকে না, এক্স ক্রোমোজোমের মধ্যেই বংশগতীয় রোগগুলো হয়। যত সমস্যাটা হলে এক্স ক্রোমোজোমের মধ্যেই হয়।
ঠিক আছে? তাইলে দেখো, ছেলেদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ছেলেদের এক্স ক্রোমোজোম হচ্ছে এই যে একটা এক্স একটা ওয়াই, সেক্স ক্রোমোজোম। মেয়েদের হচ্ছে কি দুইটাই এক্স। তাহলে মেয়েদের হচ্ছে এক্স এক্স, ছেলেদের হচ্ছে এক্স ওয়াই। আর বংশগতীয় রোগ থাকে কোথায়? এক্সে। তাহলে কোনো কারণে ধরো এই ছেলের মধ্যে এক্স কয়টা? একটা। এই এক্সটা যদি বংশগতীয় ডিসঅর্ডারের কারণ হয়ে যায়, যে এটা হলো বংশগতীয় রোগ আনছে, তো এই ছেলেটা হলো জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে যায়। কিন্তু কোনো কারণে একটা মেয়ের যদি একটা এক্স যদি জেনেটিক ডিসঅর্ডারে হয়, এর ফলে কিন্তু এই মেয়েটার রোগ হয় না। কেন? ওর আর একটা ভালো এক্স থাকে, একটা ব্যাকআপ এক্স থাকে। তো গাড়ির ভিতরে চাক্কা চলে, চাক্কা আছে, চাকা যদি পাংচার হয়ে যায়, যদি বাতাস ফুরে যায়, লিক হয়ে যায়, গাড়ি কিন্তু আর চলবে না। এই জন্য কিন্তু ড্রাইভাররা কি করে? এক্সট্রা একটা ব্যাকআপ চাক্কা কিন্তু গাড়ির মধ্যে রাখে, যাতে হলো পাংচার হয়ে গেলে যেন আরেকটা চাকা যেন লাগায়, যেন চালানো যায়। তো ব্যাকআপ থাকার এটা হলো সুবিধা। তো মেয়েদের দুইটা এক্স থাকে, কোনো কারণে একটা এক্স বংশগতীয় ডিসঅর্ডারে আক্রান্ত হলেও আর একটা ভালো এক্স থাকার কারণে তার রোগটা তার ভিতরে প্রকাশ পায় না। কিন্তু ছেলেদের এক্স হলো একটা, কোনো কারণে ওইটা যদি ডিসঅর্ডারের হয়ে যায় তাহলে আর তার কোনো ব্যাকআপ এক্স থাকে না। এই জন্য ছেলেরা এই জেনেটিক ডিসঅর্ডারে বেশি আক্রান্ত হয়। তাহলে একটা ছেলেকে যদি আমরা চিন্তা করি যে একটা ছেলে মানুষ কয় ধরনের হয়? ছেলেরা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এই যে ছেলেদের একটা এক্স একেবারে বিশুদ্ধ এক্স ওয়াই, আর এক্সটা আক্রান্ত, সেক্স ক্রোমোজোমটা এই এক্সটা কি একটা হচ্ছে রোগে আক্রান্ত। আচ্ছা, আর মেয়েরা হচ্ছে কয় ধরনের হয়? মেয়েরা তিন ধরনের হতে পারে। এই যে দুইটাই বিশুদ্ধ এক্স, একটা এক্স আক্রান্ত আর একটা এক্স ভালো, অথবা দুইটা এক্সই হচ্ছে আক্রান্ত। তাহলে ছেলেরা হলো দুই ধরনের হয়। যেহেতু এক্স আছে একটা, তার মানে এ হচ্ছে একেবারে স্বাভাবিক, আর এ হচ্ছে রোগী। কেন? আর একটা এক্স আছে, ওই একটা এক্সই রোগে আক্রান্ত, অতএব সে হচ্ছে রোগী হবে। কিন্তু এই মেয়েটা হচ্ছে একেবারে কি স্বাভাবিক, কারণ দুইটা এক্সই ভালো, স্বাভাবিক। আর এটা হচ্ছে কি, এ হচ্ছে একে বলা হচ্ছে বাহক, এ নিজে ভালো, তবে এই যে একটা এক্স হচ্ছে রোগে আক্রান্ত, রোগী হওয়ার কথা না, ওর আর একটা ব্যাকআপ এক্স আছে, আর একটা ভালো এক্স আছে, এটার কারণে সে কি হবে না? রোগী হবে না। একটা এক্স রোগে আক্রান্ত হলেও আর একটা ভালো এক্স থাকার কারণে সে রোগী হবে না, ওইটা তাকে ব্যাকআপ দিবে। ওই যে চাক্কা, এক্সট্রা একটা চাক্কা আছে, ওইটা তাকে ব্যাকআপ দিচ্ছে, ও একটা ব্যাকআপ পাবে। তার মানে সে বাহক, সে নিজে ভালো, তবে তার ভিতরে জিন আছে, তার সন্তানের মধ্যে রোগ হতে পারে, এর জন্য এটাকে বাহক বলা হয়। আর এখানে দুইটা এক্সে আক্রান্ত হতে পারে, যদি দুইটা এক্সে আক্রান্ত হয় তাহলে সে কি হবে? রোগী হবে। তাইলে দেখো, আমরা দেখতেছি ছেলেরা দুই ধরনের হয় একেবারে স্বাভাবিক হবে অথবা রোগী হবে। আর মেয়েরা তিন ধরনের হয় একেবারে স্বাভাবিক হবে, অথবা বাহক হবে, অথবা রোগী হবে। এই জন্য হচ্ছে মেয়েরা কি হয়? জেনেটিক ডিসঅর্ডারে কম আক্রান্ত হয়। কেন কম আক্রান্ত হয়? কারণ মেয়েদের দুইটা এক্স, জেনেটিক ডিসঅর্ডারগুলো থাকে হলো এক্স ক্রোমোজোমের মধ্যে, আর মেয়েদের দুইটা এক্স হয়। একটা এক্স ডিসঅর্ডারে আক্রান্ত হলেও আর একটা ব্যাকআপ এক্সট্রা আর একটা এক্স থাকার কারণে তারা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত হয় না, তারা হচ্ছে কি হয়? রোগী হয় না। আর ছেলেদের মধ্যে একটা এক্স, ওই এক্সটাই যদি আক্রান্ত হয়ে যায়, জেনেটিক ডিসঅর্ডার আক্রান্ত হয়ে যায়, তাদের এক্সট্রা আর কোনো এক্স থাকে না, ব্যাকআপ কোনো এক্স না থাকার কারণে তারা রোগী হয়। এই জন্য হচ্ছে ছেলেরা জেনেটিক ডিসঅর্ডারে বেশি আক্রান্ত হয়। এটা কিন্তু একটা খ নাম্বারের প্রশ্ন হইতে পারে। কি নাম্বারের প্রশ্ন? খ নাম্বারের প্রশ্ন, যে ছেলেরা জেনেটিক ডিসঅর্ডারে বেশি আক্রান্ত হয় কেন, মেয়েরা জেনেটিক ডিসঅর্ডারে কম আক্রান্ত হয় কেন? যদি সহজ সাবলীল সিম্পলভাবে বলি, তাহলে হচ্ছে ছেলেদের সেক্স ক্রোমোজোমে শুধুমাত্র একটি এক্স থাকার কারণে ছেলেরা বেশি আক্রান্ত হয়,
আর মেয়েদের সেক্স ক্রোমোজোমে 2টি X থাকার কারণে মেয়েরা বংশগতীয় ব্যাধি দ্বারা কম আক্রান্ত হয়। সিম্পল, স্বাভাবিক জিনিস। তো এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারগুলো আমরা একটু বুঝলাম যে জেনেটিক ডিসঅর্ডারটা কি, পয়েন্ট মিউটেশনের কারণে হয়। পয়েন্ট মিউটেশন হচ্ছে কি, জিনের মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তন হয়। যেমন ধরো আমার শরীরের বা হচ্ছে কারো শরীর থেকে যখন পুং গ্যামেট তৈরি হবে, এই পুং গ্যামেট তৈরি হওয়ার সময় কোনো কারণে ওই পয়েন্ট মিউটেশনের কারণে জিনের মধ্যে ইন্টারনালি একটা চেঞ্জ হয়ে গেছে। ওই জিনটা দ্বারাই যদি সন্তানের ভিতরে নিষেক সম্পূর্ণ হয়, তখন ওই সন্তানটা হচ্ছে ওই পয়েন্ট মিউটেশনের কারণে একটা ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত হবে। বা হচ্ছে যেহেতু সেক্স ক্রোমোজোমের মধ্যে এই রোগটা থাকে, ধরো বাবার শরীরের সেক্স ক্রোমোজোমের মধ্যে এই রোগটা আছে, মায়ের শরীরের সেক্স ক্রোমোজোমের মধ্যে এই রোগটা আছে। এখন ওই মায়ের ক্রোমোজোমটাই তো সন্তানের মধ্যে স্থানান্তরিত হবে, বাবার ক্রোমোজোমটাই তো সন্তানের মধ্যে স্থানান্তরিত হবে, সেই রোগযুক্ত ক্রোমোজোমটাই সন্তানের মধ্যে স্থানান্তরিত হলো, সন্তানও ওই রোগ নিয়ে জন্মগ্রহণ করলো। এই হচ্ছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতীয় ব্যাধি কি? বংশগতীয় ব্যাধি কি? তাহলে সেক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে যে রোগগুলো হয় এগুলাকে বংশগতীয় ব্যাধি বা জেনেটিক ডিসঅর্ডার বলা হয়। যে জেনেটিক ডিসঅর্ডার ছেলেদের, আবার খ নাম্বার প্রশ্ন হতে পারে ছেলেদের বেশি কেন হয়, জেনেটিক ডিসঅর্ডার ছেলেরা কেন বেশি আক্রান্ত হয়, মেয়েরা কেন কম আক্রান্ত, এগুলো খ নাম্বার প্রশ্ন হতে পারে। জাস্ট সিম্পলভাবে বুঝাই দিবা। আচ্ছা, ওকে ওকে, আশা করি এটা বোঝানো গেছে। এখন হচ্ছে সরাসরি আমরা যে জেনেটিক বংশগতীয় রোগ যেগুলো আছে এগুলা নিয়ে আমরা একটু পড়ব। যেমন প্রথমে হচ্ছে বর্ণান্ধতা, বর্ণান্ধ বা হচ্ছে কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড বলবো যে জেনেটিক ডিসঅর্ডার, কালার ব্লাইন্ড বা হচ্ছে কি বর্ণান্ধতা বলবো। তো বর্ণান্ধতাটা আসলে কি? জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে বর্ণান্ধতাটা আসলে কি? একটা নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারা। আমরা যে বিভিন্ন কালারফুল বস্তু দেখি, যেমন আমাদের জাতীয় পতাকা লাল সবুজের জাতীয় পতাকা, বা হচ্ছে এই যে যেমন ধরো আমি এখানে কালারফুল বস্তু দেখি, এই যে হলুদ, তারপরে হচ্ছে এই যে সবুজ, তারপরে হচ্ছে এই যে লাল, তারপরে হচ্ছে এই যে নীল, তারপরে হচ্ছে এই যে আসমানি। তুমি কি এই কালারগুলা কি ডিফারেন্ট বুঝতে পারতেছো? ডিফারেন্ট কি বোঝা যাচ্ছে? এই যেটা হচ্ছে কি পার্পেল, তারপরে হচ্ছে আমি আরও রং চাইলে আমি এখানে আমি আরও হচ্ছে আচ্ছা সাদা দেই, আচ্ছা এরকম আর একটা সাদা দেই, আচ্ছা ডিপ সবুজ একটা দেই, জাতীয় পতাকা সবুজ। এই যে আমি কতগুলা রং আমি দিছি, প্রত্যেকটা রং কি তুমি সেপারেটলি আলাদা আলাদা বুঝতে পারতেছো কিনা? যদি আলাদা আলাদা বুঝতে পারো, ওইটা একটা ইশারা চার্ট আছে, এটা তো স্বাভাবিক একটা। কিন্তু যখন অনেকগুলা ওই ইশারা চার্টের মধ্যে যখন দেখবা, তখন কিন্তু চোখের মধ্যে একটু ঝামেলা লাগতে পারে। তো জাস্ট আমি এটাই বুঝাবো, এই যে আমি যে প্রত্যেকটা রং আলাদা আলাদাভাবে বুঝতে পারতেছি, কিছু কিছু মানুষ আছে এই প্রত্যেকটা রং আলাদা আলাদা বুঝতে পারে না, সে এই রংটাকে আর এই রংটাকে সেম একই রং বলতেছে, এই রংটাকে আর এই রংটাকে সে সেম একই রং বলতেছে। তো সে আসলে কালারের পার্থক্যটা বুঝতে পারতেছে না। সেটাই হচ্ছে তার মানে তার মধ্যে একটা রোগ আছে, সেই রোগটা হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা, নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারা। এই যে আমরা যে এক একটাকে হলুদ দেখি, একটা সবুজ দেখি, একটা লাল দেখি, আলাদা আলাদা রঙগুলা দেখি, কিভাবে দেখি? আমাদের যে চোখ আছে, চোখের মধ্যে রেটিনা, এখানে পিগমেন্ট আছে, পিগমেন্টগুলো আমাকে বিভিন্ন রঙের পার্থক্য বুঝতে শেখায়। একটা পিগমেন্ট আমাকে লাল দেখতে শেখায়, একটা পিগমেন্টের কারণে আমি হচ্ছে সবুজ দেখি, হলুদ দেখি, কমলা দেখি, সেপারেটলি আলাদা আলাদা রঙগুলা দেখি, চোখের মধ্যে থাকা পিগমেন্টের কারণে। কোনো কারণে একটা পিগমেন্ট নাই, একটা পিগমেন্ট ত্রুটিপূর্ণ পিগমেন্ট হয়ে গেছে জেনেটিক ডিসঅর্ডারের কারণে, বংশগতীয় রোগের কারণে, তখন বেশিরভাগ ক্ষেত্রে লাল সবুজ বর্ণান্ধ হয়। লাল আর সবুজের পার্থক্য বুঝতে পারে না, এটাকে কি বলে? লাল সবুজ বর্ণান্ধ। তাহলে এই যে লাল সবুজ বর্ণান্ধ যে হবে, এটা কি কারণে হয়? লাল সবুজ বর্ণান্ধ হয় কি, ওই যে যদি একটা পিগমেন্ট কারো না থাকে, চোখের মধ্যে অনেকগুলা পিগমেন্ট আছে, তার ভিতরে যদি একটা পিগমেন্ট না থাকে, তখন সে লাল সবুজ বর্ণান্ধ হয়। কারো যদি আরও
একাধিক পিগমেন্ট না থাকে তখন আরও বর্ণের পার্থক্য সে বুঝতে পারে না। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি যে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা কি, এটা দেখো একই সাথে ক নাম্বার প্রশ্ন হইতে পারে, ক নাম্বার প্রশ্ন হইতে পারে, খ নাম্বার প্রশ্ন হইতে পারে, গ নাম্বার প্রশ্ন হইতে পারে, ঘ নাম্বার প্রশ্ন হইতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন, শর্ট কোশ্চেন হইতে পারে, মানে এটার কোনো শেষ নাই। কত রকমের প্রশ্ন এখান থেকে হইতে পারে কোনো হিসাব নাই। ঠিক আছে, এমসিকিউ হইতে পারে, জাস্ট আমরা সবই আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন একটা খ নাম্বারের প্রশ্ন হইতে পারে, সেই প্রশ্নটা হলো যে কালার ব্লাইন্ড বলতে কি বোঝায় বা বর্ণান্ধতা কি, বর্ণান্ধতা কি, খ নাম্বার একটা প্রশ্ন। বা ক নাম্বারে একটা প্রশ্ন হলো বর্ণান্ধতা কাকে বলে, বর্ণান্ধতা কাকে বলে, ক নাম্বার একটা প্রশ্ন হলো। তাহলে নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারাই হচ্ছে কি বর্ণান্ধতা। বর্ণান্ধতা কেন হয়? বর্ণান্ধতা কেন হয়? যদি চোখের ভিতরে রেটিনার মধ্যে যদি পিগমেন্টের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, পিগমেন্টের অনুপস্থিতি থাকার কারণে নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারাই হচ্ছে কি বর্ণান্ধতা। একটা পিগমেন্টের অভাব হলে কি হয়, লাল সবুজ বর্ণান্ধ হয়। আর একাধিক পিগমেন্টের অভাব হলে তখন আরও বিভিন্ন রঙের পার্থক্য সৃষ্টি করে। যে বর্ণান্ধতা কি, বা একটা শর্ট কোশ্চেন আসছে বর্ণান্ধতা বলতে কি বোঝায়, তাহলে আমি কি লিখব? যে প্রথমে আমি কি করব, সংজ্ঞা দিব যে নির্দিষ্ট রং শনাক্ত করতে না পারাকে বর্ণান্ধতা বলা হয়। প্রথমে সংজ্ঞা দিব, নির্দিষ্ট রং শনাক্ত করতে না পারাকে বর্ণান্ধতা বলা হয়। তারপরে হচ্ছে আমি একটা দ্বিতীয় স্টেপে আমি লিখব যে মানুষের চোখের মধ্যে যে স্নায়ুকোষ থাকে, রেটিনার মধ্যে স্নায়ুকোষ থাকে, এখানে নির্দিষ্ট রং শনাক্ত করার জন্য নির্দিষ্ট পিগমেন্ট থাকে। যদি একটা পিগমেন্টের অনুপস্থিতি থাকে তাহলে হচ্ছে মানুষ লাল সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না, তখন সে লাল সবুজ বর্ণান্ধ হয়। এই লাল সবুজ বর্ণান্ধকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। পরবর্তীতে হচ্ছে যে একাধিক পিগমেন্টের অনুপস্থিতি থাকলে আরও বিভিন্ন রঙের পার্থক্য সে বুঝতে পারে না। এই রোগটি হচ্ছে বংশগতীয় রোগ, অর্থাৎ বাবা মা থেকে সন্তানের মধ্যে রোগটি স্থানান্তরিত হয়। এই যেভাবে একটু বলে দিলাম, 2-2 পাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সংজ্ঞা দিব যে নির্দিষ্ট রঙের পার্থক্য বুঝতে না পারা হচ্ছে বর্ণান্ধতা। তারপর আমি কারণটা বলবো কেন হয়। যে কোনো রোগ যদি আসে যে এই রোগটা কি, এই রোগটা বলতে কি বোঝায়, সেক্ষেত্রে প্রথম স্টেপে আমি সংজ্ঞা দিব, দ্বিতীয় স্টেপে কেন হয় বলে দিব, তাহলে আমি 2-2 পাবো। তো প্রথম স্টেপে হচ্ছে সংজ্ঞা, দ্বিতীয় স্টেপে কেন হয়। তাহলে নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারে হচ্ছে বর্ণান্ধতা, এটা সংজ্ঞা। কেন হয়? কারণ হচ্ছে মানুষের চোখের রেটিনার মধ্যে স্নায়ুকোষের মধ্যে পিগমেন্ট আছে, একটা পিগমেন্টের অনুপস্থিতি যদি লক্ষ্য করা যায় তাহলে হচ্ছে লাল সবুজের পার্থক্য বুঝতে পারে না, এটাকে লাল সবুজ বর্ণান্ধতা বলা হয়, এটাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। এর পরবর্তীতে একাধিক পিগমেন্টের অনুপস্থিতির কারণে আরও বিভিন্ন রঙের পার্থক্য সে বুঝতে পারে না। এটি একটি বংশগতীয় রোগ, অর্থাৎ বাবা মা থেকে সন্তান সন্ততির মধ্যে এই রোগটি স্থানান্তরিত হয়। ব্যাস হয়ে গেল, 2-2 পাবো ইনশাআল্লাহ। শর্ট কোশ্চেন হলে 2-2 পাবো। আচ্ছা, এখন আসো, এই যে একটু আগে কথাটা কইলাম, এই যে মাত্র কথাটা কইলাম যে লাল সবুজ বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়, এটা একটা প্রশ্ন হইতে পারে, যে লাল সবুজ বর্ণান্ধতা, এই যে লাল সবুজ দুটো কালারে রাখলাম, লাল সবুজ বর্ণান্ধতা এটাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয় কেন? কি জানি কথাটা, লাল সবুজ বর্ণান্ধতা কি বলা হয়? সার্বজনীন কালার ব্লাইন্ড বলা হয় বা সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়, বর্ণান্ধতা বলা হয়। বর্ণান্ধতা বলা হয় কেন? এটা একটা প্রশ্ন। দেখো আমরা কি বললাম, যদি হচ্ছে একটা পিগমেন্ট অনুপস্থিত থাকে তাহলে লাল সবুজের পার্থক্য বুঝতে পারে না। এরপরে যদি আরও একাধিক পিগমেন্টের পার্থক্য থাকে তখন আরও অন্যান্য রঙের পার্থক্য বুঝতে পারে না। তাহলে দেখো কারো ভিতরে যদি পিগমেন্ট যদি অনুপস্থিত থাকে, এট ফার্স্ট একটা পিগমেন্ট তো অ্যাটলিস্ট ধরো কারো একটা অনুপস্থিত, কারো 2টা অনুপস্থিত, কারো 3টা অনুপস্থিত, তাহলে প্রথম যে একটা অনুপস্থিত এটা তো সবারই। কেউ বর্ণান্ধতা হইলে সে অবশ্যই লাল সবুজ বর্ণান্ধতা হবে,
কারণ তার একটা অবশ্যই অনুপস্থিত হওয়ার পরে তো একটা অনুপস্থিত থাকার পরে তো আর একটা অনুপস্থিত থাকবে, রাইট? বিষয়টা তো এমন না, বিষয় এমন যেন আমি যে 1 থেকে 3 পর্যন্ত গুনি, আমাকে তো মাস্ট বি 1 গুনতেই হবে, 1 গুনতেই হবে। তো 1 আমি যখন গুনলাম তখন সে লাল সবুজ বর্ণান্ধ হলো। 2 গুনলে এখন 2 এর কারণ দেখবো সেটা কি বেগুনি বর্ণান্ধতা নাকি হলুদ বর্ণান্ধতা নাকি কমলা বর্ণান্ধতা, সেটা পরের বিষয়। বাট 1 তো গুইনা 2 যেতে হবে, রাইট? তার মানে একটা পিগমেন্টের অনুপস্থিতির কারণে যে বর্ণান্ধতা হয় সেটা লাল সবুজ বর্ণান্ধতা। আর কেউ যদি বর্ণান্ধতা হয়, পিগমেন্টের অনুপস্থিতি যদি থাকে, তাহলে অবশ্যই তার একটা থাকবে অথবা একাধিক থাকবে। তার মানে লাল সবুজ বর্ণান্ধতা সবাই সবার আগে হবে। যারা বর্ণান্ধ এই পৃথিবীতে আছে সবাই লাল সবুজ বর্ণান্ধ। আর কেউ কেউ আছে শুধু লাল সবুজ, কেউ কেউ আছে পাশাপাশি আরও অনেক রঙের বর্ণান্ধ। তার মানে এভারেজ সবাই হচ্ছে কি লাল সবুজ বর্ণান্ধ। এই জন্য এটাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। তার মানে এই পৃথিবীতে, তার সহজ ভাষায় এটা আমরা কীভাবে ব্যাখ্যা দিব, যে যারা বর্ণান্ধতায় আক্রান্ত তারা প্রত্যেকেই লাল সবুজ বর্ণান্ধতায় আক্রান্ত, পাশাপাশি অন্য রঙের বর্ণান্ধতার দ্বারাও আক্রান্ত হতে পারে। যেহেতু সবাই লাল সবুজ দ্বারা আক্রান্ত হতে হবে, এই জন্য লাল সবুজ বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। এখন এটার কারণ দিতে পারো যে একটি পিগমেন্টের অনুপস্থিতির কারণে যে বর্ণান্ধতার সৃষ্টি হয় সেটি হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। তো মানুষের ভিতরে একটি পিগমেন্টের অনুপস্থিত থাকতে পারে, একাধিক পিগমেন্টের অনুপস্থিত থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকেই লাল সবুজ বর্ণান্ধ হওয়ার পরে অন্য রঙের বর্ণান্ধতা সৃষ্টি, অন্য রঙের বর্ণান্ধ হয়। তার মানে দাঁড়ালো কেউ যদি বর্ণান্ধ হয় তাহলে সে অবশ্যই লাল সবুজ বর্ণান্ধ হবে, তার পরবর্তীতে অন্য রঙের বর্ণান্ধ হবে। এই কারণে হচ্ছে যেহেতু প্রত্যেক বর্ণান্ধ রোগী লাল সবুজ বর্ণান্ধ দ্বারা আক্রান্ত, এই কারণে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। শেষ, এটা আর পেছানো যাবে না। তো মোটামুটি বর্ণান্ধতা কি, বর্ণান্ধতা কেন হয়, তারপর হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতাকে কেন সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়, এটা আমরা বুঝলাম, রাইট? এখন আমরা দেখব হচ্ছে যে আমাকে প্রশ্ন দিলে একটা ঘ নাম্বার বা গ নাম্বারের প্রশ্ন দিতে পারে, ঘ নাম্বার বা গ নাম্বার প্রশ্ন দিতে পারে। বললো যে বর্ণান্ধতা একটা বংশগতীয় রোগ, বা কিভাবে বাবা মা থেকে সন্তান সন্ততির মধ্যে বর্ণান্ধতা ছড়ায় ব্যাখ্যা করো। আমাকে এরকম দিল। তার মানে প্রশ্নটা হচ্ছে কি, বর্ণান্ধতা কি রোগ? বর্ণান্ধতা একটা বংশগতীয় রোগ। বর্ণান্ধতা একটি কি রোগ? একটি বংশগতীয় রোগ। বংশগতীয় রোগ, এটার আমরা ব্যাখ্যা করব যে বাবা মা থেকে কিভাবে সন্তানের মধ্যে বর্ণান্ধ হয়, মানে বর্ণান্ধতা ছড়ায়, এটা আমরা একটু ব্যাখ্যা করব। তো অবশ্যই এটা ব্যাখ্যা করতে গেলে আমাকে ওই যে সুন্দর চিত্র উপস্থাপনের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা একটু আমরা দেখি। যেমন ধরো আমরা একটা মা নিলাম, সেই মা হচ্ছে কি বাহক। তার মানে হচ্ছে এই যে এই মাটা হচ্ছে এমন, একটা সেক্স ক্রোমোজোম হচ্ছে বর্ণান্ধতার জিন দ্বারা আক্রান্ত, আর আরেকটা হচ্ছে স্বাভাবিক। এই জন্য এই মাটা কি হলো? এই মাটা হচ্ছে কি বাহক। আচ্ছা, আরেকটা, এখন ধরো আরেকটা বাবাটা ধরো সুস্থ, স্বাভাবিক। বাবাটা কি স্বাভাবিক। এখন হচ্ছে যে এই বাবা মা থেকে এই রোগটা কিভাবে ছড়াবে সেটা এখন আমরা দেখব। তো আমরা যদি গ্যামেট করি তাহলে এই মায়ের গ্যামেট হবে এক্স প্রাইম, আর একটা হলো এক্স। এই বাবার গ্যামেট হবে একটা হলো এক্স, একটা হচ্ছে ওয়াই। আর এখন যদি সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় তাহলে এখান থেকে যে দুইটা দিব, একটা হলো এটা, একটা হলো এটা। তাহলে এটা হলো এই যে এক্স প্রাইম মানে এক্স বর্ণান্ধতার, আর একটা হলো ভালো এক্স। আর এটার ক্ষেত্রে একটা এক্স হলো এই বর্ণান্ধতা, এই যে ওয়াই। আর এটার ক্ষেত্রে দুইটা দিব, একটা গেলো এটার সাথে, একটা গেলো এটার সাথে। তো কি হলো যে এক্স 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 এক্স, আর এই হলো এক্স, এই হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখন দেখি এক্স এক্স, এটা হচ্ছে মেয়ে,
এই মেয়ের একটা এক্স হচ্ছে বর্ণান্ধতার, একটা এক্স হচ্ছে ভালো, তার মানে এই মেয়েটা হবে বাহক। বাহক এই যে এক্স এক্স ওয়াই এটা ছেলে, এই এক্সটা হচ্ছে এই যে ছেলের একটা এক্সই বর্ণান্ধতার হয়ে গেছে, একটা এক্সই কি হয়েছে বর্ণান্ধতার হয়েছে, অতএব এই ছেলেটা হবে কি এটা বর্ণান্ধ হয়ে যাবে, কারণ এর কোনো ব্যাকআপ এক্স নাই। এই ছেলেটা হবে বর্ণান্ধ, বর্ণান্ধ ছেলে, বর্ণান্ধ ছেলে। আর এই মেয়েটা হবে কি এটা মেয়ে, এবং এই মেয়েটা হলো স্বাভাবিক, স্বাভাবিক স্বাভাবিক মেয়ে। আর এই ছেলেটা দুইটা এই এক্সট্রা ভালো আছে, অতএব এই ছেলেটা হবে কি স্বাভাবিক, স্বাভাবিক। তাহলে আমরা কি পাইলাম, মা যদি বাহক হয়, বাবা যদি স্বাভাবিক হয়, মা কিন্তু কালার ব্লাইন্ড না, বর্ণান্ধ না, কারণ সে বাহক, নিজে বর্ণান্ধ হয় নাই, বাট তার ভিতরে জিনটা আছে, আর এই বাবাটা স্বাভাবিক। তো তাদের যে সন্তান হলো দেখো, একটা মেয়ে হলো বাহক, একটা মেয়ে হলো স্বাভাবিক, মানে দুইটা মেয়ের মধ্যে একটা বাহক মেয়ে হয়েছে, একটা স্বাভাবিক মেয়ে। আর দুইটা ছেলের মধ্যে একটা ছেলে হয়েছে বর্ণান্ধ আর একটা ছেলে স্বাভাবিক হয়েছে। তাহলে দেখো মাও ভালো বাবাও ভালো, কিন্তু সন্তান কি হলো, একটা সন্তান যা কি হলো, এই যে এই সন্তানটা হচ্ছে কি হলো বর্ণান্ধ হয়ে গেল। তাইলে এই যে বর্ণান্ধ বাবা মা থেকে, যে বিশেষ করে মা থেকে যে সন্তানের মধ্যে স্থানান্তরিত হলো, তো এটা হচ্ছে একটা বংশগত রোগ। যে রোগগুলো বাবা মা থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় সেটা কি বংশগত রোগ। এই জন্য এরকম একটা ছক দিয়ে পরবর্তীতে আমরা ব্যাখ্যা দেব, ঠিক আছে। তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে বর্ণান্ধতা একটি বংশগতীয় রোগ ব্যাখ্যা করো, তাহলে প্রথমে বর্ণান্ধতার সংজ্ঞা দিব, যে নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারাই হচ্ছে বর্ণান্ধতা, এটি একটি বংশগতীয় রোগ, নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো। তারপরে এই টাইপের একটা ছক দিব, দিয়ে আমরা চিত্র কি দিব, যে এটা দিতে পারো যে বর্ণান্ধতার কি বলে রেখাচিত্র, বর্ণান্ধতার জিন স্থানান্তরের রেখাচিত্র, এই টাইপের একটা দিতে পারো। চিত্র হচ্ছে কি বর্ণান্ধতার জিন স্থানান্তরের রেখাচিত্র। এটা প্রশ্নের উপর বেস করে আমি লিখবো যে প্রশ্নে কি চাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে ছকটা উঠালাম, এরপর হচ্ছে আমি নিজের মতো করে বর্ণনা লিখব। এরপরে আমি লিখব যে জেনেটিক ডিসঅর্ডার কারণে পিগমেন্টের অনুপস্থিতি লক্ষ্য করা গেলে মানুষ বর্ণান্ধ হয়। তো বর্ণান্ধ এটি হচ্ছে বংশগতীয় রোগ, কারণ হচ্ছে যে বাবা মা থেকে যদি বর্ণান্ধতার জিনযুক্ত এক্স ক্রোমোজোম সন্তানের দেহের মধ্যে স্থানান্তরিত হয়, সেই ক্ষেত্রে সন্তান বর্ণান্ধ হয়। তা আমরা উপরের ছক থেকে দেখতে পাচ্ছি বাহক মায়ের ভিতর থেকে আসা একটি বর্ণান্ধতার জিন একটা ছেলের এক্স ওয়াই একটা ছেলের ভিতরে আসার কারণে সেই ছেলেটি বর্ণান্ধ হচ্ছে। তার মানে এ দ্বারাই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বর্ণান্ধতার জিন কি হয়, বাবা মা থেকে সন্তানের দেহের মধ্যে স্থানান্তরিত হয়। তো তুমি যখন বর্ণনা তুমি যেভাবেই লেখো, জাস্ট এটা যদি তোমার থাকে সুন্দরভাবে, তাহলে তুমি এখানে ফুল মার্কস পাবা। তো এইটাকে একটু অন্যভাবেও তুমি উপস্থাপন করতে পারো ইচ্ছা করলে, ওই যে কি বলে ওই পানেট স্কোয়ারের মাধ্যমেও দেখাইতে পারো। এখন এভাবেও দেখাইতে পারো বা পানেট স্কোয়ারের মাধ্যমে দেখাবা। তো আমরা একটু পানেট স্কোয়ারের মাধ্যমে একটু দেখি, পানেট স্কোয়ারের মাধ্যমে কিভাবে দেখাবা। যেমন ধরো এই যে বাহক মা, বাহক মা কেমন, এটা এক্স এক্স এ যে এটা হলো বাহক মা। আর স্বাভাবিক বাবা, স্বাভাবিক বাবা, এটার ক্রোমোজোম কি হলো, এই যে হচ্ছে এক্স ওয়াই। এখন হচ্ছে আমরা গ্যামেট করব, গ্যামেট যদি করি তাহলে এখন হবে এইটা, আর এদের গ্যামেট হবে এক্স ওয়াই। এই যে এখন হচ্ছে আমরা পানেট স্কোয়ার দিব, পানেট স্কোয়ার দিব, দিলাম দিলাম এই যে দিলাম, এমন একটা দাগ দিব, এই যেটা হলো বাবা, এটা হলো মা। তো মায়ের হলো একটা এক্স প্রাইম আর একটা হচ্ছে এক্স, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে সন্তানটা হবে
এই যে এক্স প্রাইম এক্স, এটা হলো এক্স প্রাইম ওয়াই, এটা হবে এক্স এক্স, এটা হবে এক্স ওয়াই। এই যে চারটা সন্তান হয়েছে, চারটা সন্তানের মধ্যে এখন আমরা দেখব কি, এটা হলো কি বাহক মেয়ে, বাহক মেয়ে, এটা হবে কি বর্ণান্ধ ছেলে, বর্ণান্ধ ছেলে, এটা হবে কি স্বাভাবিক ছেলে, স্বাভাবিক ছেলে, এটা হবে কি স্বাভাবিক মেয়ে, স্বাভাবিক মেয়ে। তাহলে এই যে পানেট স্কোয়ারের মাধ্যমে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে চারটা সন্তানের মধ্যে একটা ছেলে কি হয়েছে বর্ণান্ধ হয়ে গেছে। তো এই যে পানেট স্কোয়ারের মাধ্যমে তারপরে এটা ব্যাখ্যা দিব যে বাহক মা স্বাভাবিক ছেলে স্বাভাবিক বাবা, তাদের ভিতরে যে জায়গোট গঠিত হলো এই যে এক্স প্রাইম এক্স, এটা হওয়ার কারণ সে হলো বাহক মেয়ে। আবার হচ্ছে চারটা সন্তানের মধ্যে এটা আমরা বর্ণনা করবো যে চারটা সন্তান হলো, তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে এক্স প্রাইম এক্স বাহক মেয়ে, আরেকটা হচ্ছে এক্স এক্স স্বাভাবিক মেয়ে, আরেকটা হচ্ছে এক্স প্রাইম এক্স 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 ওয়াই এটা স্বাভাবিক ছেলে, আরেকটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই তার মানে বর্ণান্ধ ছেলে। তার মানে আমরা কি দেখলাম যে মা বাহক হওয়ার কারণে, মায়ের ভিতরে একটা বর্ণান্ধতার এক্স ক্রোমোজোম থাকার কারণে এই যে একটা ছেলে, তার কিন্তু একটা ছেলে কি হলো বর্ণান্ধতায় আক্রান্ত হলো। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি যে এই বর্ণান্ধতার এই রোগটা বাবা মা থেকে সন্তানের মধ্যে কি হয় স্থানান্তরিত হয়, অতএব এটা হচ্ছে একটা বংশগতীয় রোগ। ঠিক আছে, এখন এটা তুমি এভাবেও দিতে পারো, আবার হচ্ছে এভাবেও দিতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা দুইভাবেই তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো যে এখন এখানে আরেক ধরনের প্রশ্ন আসবে, বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, এমসিকিউ এর ক্ষেত্রে হতে পারে বা এমনি ঘ নাম্বারও প্রশ্ন দিতে পারে যে কত পার্সেন্ট সন্তান, যেমন প্রশ্নটা আমি উল্লেখ করি আগে, যেমন প্রশ্নটা এখানে লিখি, এখানে প্রশ্নটা লিখি যে বলছে যে বাহক মা, আচ্ছা প্রশ্ন ওইখানে না, প্রশ্নটা হচ্ছে এখানে আমরা লিখি বাহক মা ও স্বাভাবিক বাবা, স্বাভাবিক বাবা, হ্যাঁ স্বাভাবিক বাবা, তাদের কত পার্সেন্ট সন্তান, তাদের কত শতকরা, যে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, বর্ণান্ধ হবে, বা এমনিতে দিতে পারে এটা একটা, বা দিতে পারে কত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ হবে, বা দিতে পারে কত পার্সেন্ট মেয়ে বাহক হবে, বাহক হবে, বা দিতে পারে কত পার্সেন্ট সন্তান, সন্তান বাহক হবে। এটা প্রশ্নটা বিভিন্ন রকমের হতে পারে, যে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট সন্তান বাহক হবে, কত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট ছেলে স্বাভাবিক হবে, কত পার্সেন্ট মেয়ে স্বাভাবিক হবে, কত পার্সেন্ট মেয়ে বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট মেয়ে বাহক হবে, এই টাইপের বিভিন্ন প্রশ্ন হতে পারে। প্রশ্ন দেখে আমি উত্তর দিব। তাহলে ধরো এখানে আমরা দেখি প্রথম প্রশ্ন, কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, তাহলে টোটাল চারটা সন্তান হয়েছে, চারটা সন্তানের মধ্যে কি শর্ত, যদি মা যদি বাহক হয়, মা যদি বাহক হয় এবং বাবা যদি স্বাভাবিক হয়, তাহলে তাদের কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, প্রথম প্রশ্ন। তাহলে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, এটা হল প্রশ্ন নং 1, প্রশ্ন নং 2, প্রশ্ন নং 3, প্রশ্ন নং 4। 1 নম্বর প্রশ্নের উত্তরে যেখানে লিখব, তাহলে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, তাদের টোটাল সন্তান হয়েছে হলো 4টা, 1 2 3 4, চারটা সন্তানের মধ্যে আমরা বর্ণান্ধ দেখতে পাচ্ছি একটা সন্তান, তো 4-এর মধ্যে 1 হলে 100-র মধ্যে কত হবে 25%, তাহলে 25% সন্তান বর্ণান্ধ হবে। এখন বলছে কত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ হবে, এখন কিন্তু মেয়ের হিসাব আর আসবে না, টোটাল ছেলে হয়েছে 2টা ছেলের মধ্যে একটা ছেলে স্বাভাবিক, একটা ছেলে বর্ণান্ধ, তাহলে হচ্ছে তাহলে 2-এর মধ্যে বর্ণান্ধ হয়েছে একটা, 1-এর মধ্যে কত 100-র মধ্যে কত 50%, তাহলে 2 নাম্বারের উত্তর হচ্ছে 50% ছেলে বর্ণান্ধ হবে,
প্রশ্ন দেখো, সেম প্রশ্ন। একটা হচ্ছে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, 25%, আর কত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ হবে, 50%। সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কেই বুঝি, কিন্তু কিন্তু হচ্ছে ছেলে যদি এক্স্যাক্টলি উল্লেখ করে দেয় তখন মেয়েগুলা হিসাবে আসবে না, মেয়ে যদি উল্লেখ করে দেয় তখন ছেলেগুলা হিসাবে আসবে না। এখন পরবর্তী 3 নাম্বার কোশ্চেন দেখো, কত পার্সেন্ট মেয়ে বাহক হবে? তাহলে মেয়ে হয়েছে কয়টা? দুইটা মেয়ে, একটা মেয়ে বাহক, একটা মেয়ে স্বাভাবিক। অতএব দুইটার মধ্যে একটা বাহক, অতএব একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 50%। 50% মেয়ে বাহক হবে। এবং বলছে কত পার্সেন্ট সন্তান বাহক হবে? সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কে বুঝে। এখন আমরা হিসাব করব, এই 4টা সন্তানের মধ্যে শুধু একটা বাহক, তাহলে 4-এর মধ্যে 1, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, উত্তর হবে 25%। এই জন্য আমাকে প্রশ্ন দেখে আমাকে বুঝতে হবে, প্রশ্ন দেখে আমাকে সাজাইতে হবে আমি কিভাবে কোনটা কিভাবে আনসার করব। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা আর একটা কোশ্চেনের মধ্যে দেখি। এখন আমাদের একটা কোশ্চেন দিল যে বাহক মা ও বর্ণান্ধ বাবার কত শতাংশ সন্তান বাহক, ধরো বর্ণান্ধই দিয়ে দিই, কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে? এই যে একটা প্রশ্ন দিছে। তাহলে বাহক মা এবং বর্ণান্ধ বাবা, তাহলে বাহক মা, এই যে বাহক মা, এটা হচ্ছে মা, সে কি বাহক। এরপরে কি বর্ণান্ধ বাবা, এই যে বাবা, বর্ণান্ধ বাবা, এই যে বাবা বর্ণান্ধ, বাবা হচ্ছে কি বর্ণান্ধ। এখন এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে এদের মধ্যে গ্যামেট তৈরি হবে কি, একটা হবে এক্স, স্বাভাবিক এক্স, আর এটা হলো এই যে, এটাই তো। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি পানেট স্কোয়ার রাখবো, এইদিকে হচ্ছে বাবা, এদিকে হচ্ছে মা। তাহলে কি হবে, এই যে মা, এই যে এক্স প্রাইম এক্স, একটা হলো এক্স প্রাইম, একটা এক্স, একটা হলো এক্স প্রাইম ওয়াই। তাহলে এই যে মেয়েটা হবে, মা থেকেও একটা বর্ণান্ধতার জিন পাইলো, বাবা থেকেও বর্ণান্ধতার জিন পাইলো, বর্ণান্ধ হয়ে গেল। মা থেকে বর্ণান্ধতার জিন পাইছে, বাবা থেকে ওয়াই পাইলো, বর্ণান্ধ হইল। এই যে একটা বাহক পাওয়া গেল। তাহলে আমরা লিখবো যে এক্স ওয়াই, এটা। তাহলে এটা হলো এক্স এক্স মেয়ে, আর দুইটাই যেহেতু দুইটা এক্সে বর্ণান্ধতা হয়ে গেছে, তার মানে এই মেয়েটা কি হবে, বর্ণান্ধ হবে, বর্ণান্ধ মেয়ে, এই মেয়েটা বর্ণান্ধ হবে। আর এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা হচ্ছে কি, এটা হলো এক্স ওয়াই ছেলে, আর এক্স এর মধ্যে একটা এক্স বর্ণান্ধতার হয়ে গেছে, তার মানে এটা হলো বর্ণান্ধ ছেলে। আবার যদি আমরা এটা দেখি, এক্স এবং এক্স, একটা এক্স প্রাইম আর একটা এক্স, তাই একটা এক্স বর্ণান্ধতার হইলেও আর একটা স্বাভাবিক, আর একটা কিন্তু ভালো এক্স আছে, যার কারণে সে বর্ণান্ধ হবে না, সে কি হবে, বাহক হবে। তো এই হলো বাহক মেয়ে, আর এটা হলো একেবারে কি স্বাভাবিক ছেলে। তাহলে আমরা এখানে পানের স্কোয়ার থেকে আমরা দেখি যে টোটাল আমাদের প্রশ্ন কি বলছে, কত শতাংশ সন্তান বর্ণান্ধ হবে। তাহলে টোটাল হলো 4টা সন্তান হয়েছে, 4টা সন্তানের মধ্যে এই যে বর্ণান্ধ মেয়ে, বর্ণান্ধ ছেলে, বাহক মেয়ে, স্বাভাবিক ছেলে, তার মানে 4টা সন্তানের মধ্যে 2টা সন্তান বর্ণান্ধ, এও বর্ণান্ধ এও বর্ণান্ধ। তো 4টার মধ্যে 2টা হলে 100-র মধ্যে কত, 50%। তাহলে উত্তর কি হবে, এদের 50% সন্তান কি হবে, সন্তান বর্ণান্ধ হবে। তো এখন যদি প্রশ্ন দিত যে, যেমন আরেকটা প্রশ্ন দিল, এক্সট্রা আরেকটা প্রশ্ন দিল, কত পার্সেন্ট সন্তান বাহক হবে, কত পার্সেন্ট সন্তান বাহক হবে, তো কত পার্সেন্ট সন্তান বাহক হবে। এই যে টোটাল হচ্ছে 4টা সন্তান, 4টার মধ্যে আমরা বাহক দেখতেছি একটা,
একটা বাহক, 4-এর মধ্যে একটা বাহক, 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, 25%। 25% সন্তান কি হবে, বাহক হবে, বাহক হবে। এখন প্রশ্ন আমার যেভাবে দেখ, প্রশ্ন যেভাবে দেখ, আশা করি এটা আমরা করতে পারবো। যেমন বলতে পারে যে স্বাভাবিক মা এবং বর্ণান্ধ বাবা, স্বাভাবিক মা এবং বর্ণান্ধ বাবা, বা বলতে পারে হচ্ছে বর্ণান্ধ মা বাহক, বর্ণান্ধ মা স্বাভাবিক বাবা, বর্ণান্ধ মা বর্ণান্ধ বাবা, বা হচ্ছে স্বাভাবিক মা বর্ণান্ধ বাবা। বিভিন্নভাবে এটা কিন্তু করা যেতে পারে। তার মানে হচ্ছে স্বাভাবিক মা বর্ণান্ধ বাবা, তারপরে বর্ণান্ধ মা স্বাভাবিক বাবা, বা হইতে পারে বাহক মা স্বাভাবিক বাবা, বাহক মা বর্ণান্ধ বাবা। এরকম কিন্তু অনেকগুলা করা যেতে পারে। এগুলা বাকিটা নিজেদের মতো করে করবা। আশা করি এটা বুঝাইতে পারছি। এখন প্রশ্ন যেভাবে আসুক, আমরা হচ্ছে এই যেখানে এই যে পানারি স্কোয়ার দিয়ে করবা, তাহলে হচ্ছে বা হচ্ছে যেভাবে করবা, যেভাবেই করো, এই ছকটা যখন থাকবে ফুল মার্কস পাবা। এই পানারি স্কোয়ার দিয়ে যখন বুঝাবা ফুল মার্কস পাবা, পানারি স্কোয়ার দিয়ে যখন বুঝাবা ফুল মার্কস পাবা। কিন্তু যখন এটা থাকবে না তখন কোনো মার্কসও নাই। 4-এর মধ্যে 2 দিবে, 3-এর মধ্যে 2 দিবে বা 1 দিবে। যখন এটা থাকবে ফুল মার্কস পাবা। এটা প্রশ্নের উপর ভেরি করে তোমার উত্তরটা হবে। ঠিক আছে? তো আশা করি মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে আমরা পরবর্তী টপিকে যাব। আমাদের যে পরবর্তী টপিক সেটা হচ্ছে কি, থ্যালাসেমিয়া। পরবর্তী টপিক হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আরেকটা হচ্ছে বংশগতীয় রোগ। এই থ্যালাসেমিয়াটা কেন হয়? আমাদের যে শরীরের লোহিত রক্তকণিকা আছে, এখানে 2 ধরনের প্রোটিন থাকে। একটা প্রোটিন হচ্ছে আলফা গ্লোবিউলিন, আর একটা প্রোটিন থাকে হচ্ছে বিটা গ্লোবিউলিন। তো আলফা গ্লোবিউলিনের যদি ত্রুটিপূর্ণ হয় তখন যে থ্যালাসেমিয়া হয় সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। আবার বিটা গ্লোবিউলিনের ত্রুটিপূর্ণ হওয়ার কারণে যে থ্যালাসেমিয়া হয় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তো এই যে থ্যালাসেমিয়া হচ্ছে 2 প্রকার। থ্যালাসেমিয়া হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। আলফা গ্লোবিউলিন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে আলফা থ্যালাসেমিয়া হয়, আর বিটা গ্লোবিউলিন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বিটা থ্যালাসেমিয়া হয়। বিটা থ্যালাসেমিয়া, এই বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম আছে। এই বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়াও বলা হয়। কুলির থ্যালাসেমিয়া বলা হয়। আসলে কুলির থ্যালাসেমিয়া এটা আবিষ্কার, কুলি নামক একজন বিজ্ঞানী, উনি হচ্ছে এটা আবিষ্কার করছে বা লক্ষ্য করছে প্রথম, এই জন্য এটাকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়। তাহলে থ্যালাসেমিয়া কি? আমরা এটার মানে যদি ক নাম্বারের ক্ষেত্রে একটা সংজ্ঞার কথা চিন্তা করি, এটাও ক নাম্বার প্রশ্ন হইতে পারে, খ নাম্বার প্রশ্ন হইতে পারে, গ প্রশ্ন হইতে পারে, ঘ প্রশ্ন হইতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে হইতে পারে। তো প্রথমে যদি আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি যে থ্যালাসেমিয়া কি বা থ্যালাসেমিয়া কাকে বলে, সেটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার আলফা গ্লোবিউলিন ও বিটা গ্লোবিউলিনের মধ্যে বিটা গ্লোবিউলিন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে যে রোগটি প্রকাশ পায় তাকে থ্যালাসেমিয়া বলা হয়। খ নাম্বার আসলে 2টা ব্যাখ্যা দিব যে থ্যালাসেমিয়া 2 ধরনের হয়, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা গ্লোবিউলিনের ত্রুটিপূর্ণ কারণে আলফা থ্যালাসেমিয়া হয়, বিটা গ্লোবিউলিনের ত্রুটিপূর্ণ বিটা গ্লোবিউলিন তৈরি হওয়ার কারণে বিটা থ্যালাসেমিয়া হয়। বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়। ব্যাস, এভাবে দিলে ক খ হয়ে গেল। আচ্ছা, এটা গেল হচ্ছে থ্যালাসেমিয়ার প্রকারভেদ। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া 2 প্রকার। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রকারভেদ। তো থ্যালাসেমিয়াকে আবার হচ্ছে বাবা থেকে আসছে না মা থেকে আসছে, এটার উপর ভিত্তি করে থ্যালাসেমিয়াকে আবার 2 ভাগে ভাগ করা যায়। থ্যালাসেমিয়াকে আবার 2 ভাগে ভাগ করা যায়। থ্যালাসেমিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাবে। একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, একটা হলো থ্যালাসেমিয়া মেজর, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। তো থ্যালাসেমিয়া মেজর কোনটা এবং থ্যালাসেমিয়া মাইনর কোনটা? থ্যালাসেমিয়ার জিনটা যদি বাবা প্লাস মা
দুইজনের কাছ থেকেই যদি থ্যালাসেমিয়া জিনটা সন্তান পায় তখন সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। আর থ্যালাসেমিয়া মাইনর কোনটা? যে বাবা হয় বাবার কাছ থেকে পাইছে অথবা মায়ের কাছ থেকে পাইছে, যে কোনো একজনের কাছ থেকে যখন পায় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। এই থ্যালাসেমিয়া মাইনর যেটা, এটা হচ্ছে বাহক। এটা হচ্ছে কি? বাহক। থ্যালাসেমিয়া মাইনর যেটা, ওটা এক্স্যাক্টলি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত না, সে থ্যালাসেমিয়ার জিন বহন করতেছে, তার সন্তানের মধ্যে হইতে পারে, বাট নিজের মধ্যে হয় নাই, কিন্তু তার সন্তানের মধ্যে হইতে পারে। এটা হলো থ্যালাসেমিয়া মাইনর। কারণ শুধু বাবা অথবা শুধু মা, যে কোনো একজনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিন পাইছে। আর থ্যালাসেমিয়া মেজর যেটা, এটা বাবার কাছ থেকেও পাইছে, মায়ের কাছ থেকেও পাইছে, তার মানে হলো সে হলো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, সে হচ্ছে থ্যালাসেমিয়ার রোগী। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যেমন হচ্ছে এই যে এখন হচ্ছে যে আমরা যেমন হচ্ছে আরেকটা দেখি, যেমন হচ্ছে যে থ্যালাসেমিয়া মেজর হবে না মাইনর হবে এটার ভিত্তি কইরা, যেমন ধরো এই যে ক্যাপিটাল আর, এটা হলো সুস্থ জিন। স্মল আর, এটা হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, রোগের জিন। তাহলে একজন বাবার কথা চিন্তা করি, বাবা যে কিনা হচ্ছে বাহক ক্যাপিটাল আর স্মল আর, তার জিনের মধ্যে এটা আছে, ক্যাপিটাল আর এবং স্মল আর আছে, তার মানে সে কি হবে? বাহক হবে। কারণ একটা থ্যালাসেমিয়ার জিন আছে, কিন্তু তার পাশে আর একটা সুস্থ জিন থাকার কারণে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না। সেমভাবে যে আমরা যেমন এই যেরকম দেখছিলাম, একটা এক্স বর্ণান্ধতা থাকার কারণেও সে বর্ণান্ধ হয় নাই, কারণ আরেকটা ভালো এক্স পাশে আছে। সেমভাবে একটা জিন থ্যালাসেমিয়া রোগের জিন হয়েছে, বাট আরেকটা জিন স্বাভাবিক ভালো জিন থাকার কারণে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না, সে বাহক হবে। তার মানে এই যে একটা জিন আসছে বাবার কাছ থেকে, একটা জিন আসছে মায়ের কাছ থেকে, ঠিক আছে? একটা জিন বাবার কাছ থেকে আসছে, একটা জিন মায়ের কাছ থেকে আসছে, তার মানে সে থ্যালাসেমিয়াটা পাইছে শুধুমাত্র হয় বাবার কাছ থেকে অথবা যে কোনো একজনের কাছ থেকে পাইছে। এটা হলো থ্যালাসেমিয়া মাইনর। যারা থ্যালাসেমিয়া মাইনর তাদেরকে বাহক বলা হয়, তারা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। নিজেরা রোগে আক্রান্ত হয় নাই, বা রোগের জিনটা নিজের মধ্যে আছে, তার সন্তানের মধ্যে হতে পারে। এখন হলো মার ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা বাহক মা যদি আমরা দেখি, বাহক মা সেও হচ্ছে এই যে একটা থ্যালাসেমিয়ার জিন আছে, মা অথবা বাবা যে কোনো একজনের কাছ থেকে পাইছে, আর একটা স্বাভাবিক জিন আছে, সে নিজে রোগ থ্যালাসেমিয়া আক্রান্ত হয় না, সেও বাহক। এখন বাবাও যদি বাহক হয়, মাও যদি বাহক হয়, তাহলে তাদের সন্তান কেমন হবে? তো এই যে আমরা যে গ্যামেট করি, তাহলে একটা হবে ক্যাপিটাল আর, আরেকটা হলে স্মল আর, একটা হবে ক্যাপিটাল আর, আরেকটা হবে স্মল আর। এখন এদের ভিতরে যদি আমরা এই যে এখান থেকে দুইটা নিব, একটা এটার সাথে একটা এটার সাথে, তাহলে এটা কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটা কি হবে? ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে? এটা হবে ক্যাপিটাল আর স্মল আর, আর এটা কি হবে? স্মল আর। তাহলে দেখবো এখন। তো এখানে স্মল আর আগে আসছে, ক্যাপিটাল আর পরে আসছে, বাট আগে কেন লিখছে? আগে সাধারণত এটার ক্ষেত্রে ক্যাপিটালটা আগে লেখে, স্মলটা পরে লেখে। তাহলে দুইটাই সুস্থ জিন, অতএব এটা হলো কি? এটা হলো সুস্থ। আর এই যে এটা হলো বাবা থেকে সুস্থ জিন আসছে, আর মা থেকে একটা থ্যালাসেমিয়ার জিন আসছে, কিন্তু একটা থ্যালাসেমিয়ার জিন আর একটা সুস্থ থাকার কারণে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না, সে কি হবে? বাহক হবে। এই যে বাবা মায়ের মতো সেও বাহক হবে। আবার এটা যে বাবা থেকে হলো থ্যালাসেমিয়ার জিন আসছে, মা থেকে হলো সুস্থটা আসছে, যার কারণে সেও কি হবে? বাহক হবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক বশত এটা বাবা থেকেও থ্যালাসেমিয়ার জিন পাইছে, মা থেকেও থ্যালাসেমিয়ার জিন পাইছে, সে হচ্ছে থ্যালাসেমিয়ার রোগী হবে। তার মানে একটু ভালো করে দেখো, বাবা যদি বাহক হয়, মাও যদি বাহক হয়, 4টা সন্তানের মধ্যে একটা সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পার্সেন্টেজ করলে কত দাঁড়ায়? 25%। 25% সন্তান কি হতে পারে? 25% সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য বিয়ে করার সময় বা থ্যালাসেমিয়া টেস্ট করতে হয়।
থ্যালাসেমিয়া নিজেরই টেস্ট, যেমন তুমি যারা বিয়ে করো নাই তারা অবশ্যই নিজের থ্যালাসেমিয়াটা টেস্ট করবা, করে দেখবা যে নিজের মধ্যে থ্যালাসেমিয়ার পজিটিভ কিনা। যদি থ্যালাসেমিয়া থেকে থাকে তাইলে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে তোমার জীবন সঙ্গিনী হাজব্যান্ড বা ওয়াইফ যেন থ্যালাসেমিয়ার পজিটিভ না হয়, তাকেও টেস্ট করতে হবে। কারণ তুমি যদি থ্যালাসেমিয়ার বাহক হও, পজিটিভ থাকে, যদিও থ্যালাসেমিয়া রোগটা তোমার মধ্যে নাই বাট পজিটিভ, তো তোমার হাজব্যান্ডও যদি বা ওয়াইফও যদি পজিটিভ হয় তাহলে কিন্তু 25% সম্ভাবনা আছে যে তোমার যে সন্তান হবে সেই সন্তানের 25% সম্ভাবনা আছে সে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, সে থ্যালাসেমিয়া রোগী হবে। আর সে যদি থ্যালাসেমিয়া রোগী হয়, একটা থ্যালাসেমিয়া রোগী কিন্তু 25-30 বছর বয়সের বেশি বাঁচে না। তার মানে তোমার যে সন্তান হবে এটা হলো 25 বছর পরে বা 30 বছরের মধ্যে মারা যাবে, তুমি নিশ্চিত জানতেছো। এরপরও কত ধরনের যে রক্ত চেঞ্জ করতে হয়, কত ধরনের পরীক্ষা নিরীক্ষা, কত টাকা পয়সা খরচ হয়, এই রিস্ক কেন নিবা? এই জন্য নিজের যদি থ্যালাসেমিয়া পজিটিভ থেকে থাকো কেউ, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার জীবন সঙ্গিনী যেন থ্যালাসেমিয়া পজিটিভ না হয়। আর নিজের মধ্যে যদি থ্যালাসেমিয়া যদি না থাকে তাহলে তোমার জীবন সঙ্গিনী পজিটিভ হইলেও কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত কোনো সন্তান হবে না, মিনিমাম বাহক হইতে পারে, ম্যাক্সিমাম বাহক হইতে পারে। তাহলে হচ্ছে যে এই যে থ্যালাসেমিয়া রোগ আমরা বুঝলাম, এ সুস্থ হয়েছে দুইটাই ক্যাপিটালার, একটা ক্যাপিটালার এই যে একটা জিন আছে থ্যালাসেমিয়া রোগে, তবে একটা ভালো জিন থাকার কারণে সে বাহক হবে, রোগী হয়ে যাবে। তাইলে বাবা যদি বাহক হয়, মাও যদি বাহক হয়, 4টা সন্তানের মধ্যে একটা সন্তান রোগী হওয়ার সম্ভাবনা আছে। এটা এমন না যে প্রথম 3টা সন্তান ভালো হবে, চতুর্থ সন্তানটা রোগী হবে না, এটা এভারেজ একটা পার্সেন্টেজ বোঝানো হয়েছে। প্রথম সন্তানটাও রোগী হইতে পারে, দ্বিতীয় সন্তানও রোগী হইতে পারে, বাট এটা একটা জরিপ যে এত মানুষের মধ্যে গবেষণা করে দেখা গেছে যে এভারেজ এত % থ্যালাসেমিয়া রোগী হয়। এবারে তোমার ক্ষেত্রে মনে হইতে পারে যে 4টা সন্তানই থ্যালাসেমিয়া হয়েছে, একটা না হইতে পারে, আবার মনে হইতে পারে যে তোমার 4টা সন্তান টানা ভালো হয়েছে, আল্লাহ তাআলা যদি ভালো দেয় তো দিতেও পারে, ঠিক আছে। তবে বাট এটা হলো সতর্কতা, এটা হচ্ছে সতর্কতা। তাহলে আমরা এখান থেকে কিভাবে, আবার দেখো, যেমন আরেকটা জিনিস আমি দেখাই, যেমন হচ্ছে যে তোমার ভিতরে থ্যালাসেমিয়া জিন নাই, তুমি একবার স্বাভাবিক, এখন তুমি যে স্বাভাবিক হইলে তাহলে তোমার কেন সমস্যা নাই, তাহলে আর টেস্ট করার কোনো কেন দরকার নেই, কারণ তোমার সন্তান অনেকটা নিশ্চিত থাকবে যে তাদের থ্যালাসেমিয়া হবে না। কিভাবে নিশ্চিত থাকবো? কারণ তুমি তো থ্যালাসেমিয়া রোগী যে এরকম, এরা তো আর বিয়ে করবে না, কারণ ও জন্মের পর থেকেই রোগী, কোনো মতো বেঁচে আছে, 25 বছরের মধ্যে মারাই যাবে। এই ছেলে বা মেয়েকে কেউ বিয়ে দিবে এই কথা কেউ চিন্তাও করে না, ওর জীবনই বাঁচে না, অনেক অসহায়, একবার শুকনা হাড্ডি সার হয়ে বাঁচে। অতএব তার জীবনে বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। অতএব তুমি যেটা এটা তো মেয়ে দেখবা পছন্দ করেই তো বিয়েটা করবা, তাই না? অতএব ধরো আমরা ধরলাম যে সে থ্যালাসেমিয়া রোগী না, সে সর্বোচ্চ কি হতে পারে, বাহক হইতে পারে, তো তোমার বউ এরকম হইতে পারে। এখন আমরা দেখবো যে তাহলে কোনো সম্ভাবনা থাকে কিনা। যেমন গ্যামেট যদি হয় তো একটা ক্যাপিটাল আর স্মল আর, এখন এখান থেকে দুইটা নিব, এটাও ক্যাপিটাল আর। এই যে তোমার সন্তান হলো সুস্থ, আবার এই যে ক্যাপিটাল আর স্মল আর, এই যে এটা কি হলো, এটা হলো বাহক। এই যে ক্যাপিটাল আর, এটা কি হলো, সুস্থ হলো, ঠিক আছে। তারপরে এই যে ক্যাপিটাল আর স্মল আর কি হলো, বাহক হোক, কিন্তু কোনো থ্যালাসেমিয়া রোগযুক্ত কিন্তু হয় নাই। তো যার কারণে তুমি যদি তোমার ভিতরে যদি থ্যালাসেমিয়া জিন না থাকে, তুমি যদি পজিটিভ হও, মানে পজিটিভ না হও, তুমি যদি সুস্থ হও, বাহক যদি না হও, তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমার বউ এখন বাহক হইলেও কোনো সমস্যা নাই, সন্তানের আর থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা এখন দেখো, এটা গেল রাইট, এটা হলো কি, এটা হলো তুমি সুস্থ আর তোমার বউ হচ্ছে বাহক বা হাজব্যান্ড হলো বাহক, এতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন আর একটা জিনিস দেখাবো, তুমি সুস্থ, তোমার বউ সুস্থ, এটা তুমি আর এটা তোমার বউ,
দুইজনে সুস্থ। এখন বলো তো সারা জীবন এদের মধ্যে যদি গ্যামেট হয়, ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল আর হবে, ঠিক আছে? সারা জীবনে কি এদের মধ্যে কি থ্যালাসেমিয়া রোগ আসতে পারে? এখন আমাকে বলো, যত এদের মধ্যে ক্রস হোক কোনোভাবে কি থ্যালাসেমিয়া ঢুকতে পারে না? কারণ তোমার মধ্যে থ্যালাসেমিয়ার জিন নাই, তোমার বউয়ের মধ্যেও থ্যালাসেমিয়ার জিন নাই। অতএব তুমি যত সন্তানই নাও, থ্যালাসেমিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এখন ভাগ্যক্রমে তুমি তোমার খালাতো বোনকে বিয়ে করে ফেলাইছো। এটা হলো তোমার বউ প্লাস এটা হচ্ছে কি খালাতো বোন, হচ্ছে খালাতো বোন। এখন আমাকে বলো, যদি থ্যালাসেমিয়ার জিন না থাকে, থ্যালাসেমিয়া হওয়া কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। থ্যালাসেমিয়া তোমার সন্তান কখন আক্রান্ত হবে? যখন থ্যালাসেমিয়ার জিন থাকবে। কিন্তু তোমার খালাতো বোনের তো থ্যালাসেমিয়া জিন নাই। আচ্ছা ধরো ভাগ্যক্রমে তোমার যে বউ সে তোমার চাচাতো বোন, বলো থ্যালাসেমিয়া আসতে পারে? থ্যালাসেমিয়া আসার কোনো সুযোগ নাই। কেমনে আসবে? ধরো ভাগ্যক্রমে তোমার যে বউ সে হচ্ছে তোমার ফুফাতো বোন। এখন বলো থ্যালাসেমিয়া আসতে পারে? না, কোনো সুযোগ নাই। ধরো তোমার মামাতো বোন, থ্যালাসেমিয়া আসতে পারে? কোনো সুযোগ নাই। খালি বোন কইতেছি, তাহলে মামাতো বোন হলো ও তো আর ফুফাতো ভাই, বা মানে যেটাই হোক মামাতো ফুফাতো ভাই বোন, রাইট? তাইলে থ্যালাসেমিয়া এই যে বইয়ের মধ্যে যে তোমাদের বইয়ের মধ্যে যে লেখছে যে চাচাতো ফুফাতো খালাতো বোনের মধ্যে বিয়ে হলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মানে আমি অবাক। এটা কিভাবে তারা লেখলো? এতটুক শেমলেস কিভাবে হয়? এতটুক স্বাভাবিক জ্ঞান নিয়ে তো বইটা লেখা লাগে নাকি? থ্যালাসেমিয়া কোনোভাবে আসার সুযোগ নাই। চাচাতো বোনের সাথে তোমার বিয়ে হোক বা চাচাতো ভাইয়ের সাথে হোক, খালাতো বোনের সাথে হোক বা খালাতো ভাইয়ের সাথে হোক, ফুফাতো বোনের সাথে হোক, ফুফাতো ভাইয়ের সাথে হোক, মামাতো বোনের সাথে হোক, মামাতো ভাইয়ের সাথে হোক, থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। বাট এখন দেখো, এই যে বাহক, ঠিক আছে, চাচাতো খালাতো মামাতো বোনের সাথে বিয়ে হলে তোমার থ্যালাসেমিয়া হবে, এই ভয়ে তুমি ওই ভিন দেশের অন্য দেশের এক মেয়েরে বিয়ে করে আনছো থ্যালাসেমিয়া থেকে বাঁচার জন্য। কিন্তু যে দেশের মেয়েরে বিয়ে করে আনছো এটা অনেক দূরের, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এক বিদেশি মেয়ে, বিদেশি সুন্দরী মেয়ে, তারে তুমি ধরে আনছো বিয়ে করার জন্য। কেন? চাচাতো বোনের সাথে বিয়ে করা যাবো না, থ্যালাসেমিয়া যে হব। কিন্তু ভাগ্যক্রমে সেই বিদেশি মেয়ে বাহক, সেই বিদেশি মেয়ে কি বাহক। এখন বলো তোমার সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া ঢুকছে কিনা? ঢুকছে, থ্যালাসেমিয়া ঢুকছে। এখন তুমি যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকো, এই ইনকেস ধরো তুমি এইটা হলো তুমি, আর তুমি যেটা বিয়ে করছো এক বিদেশি মেয়ে, এখন সেও আল্লাহ দিলে বাহক হয়ে গেছে গা। এখন তোমার সন্তান রোগী হইতে পারে কিনা? অবশ্যই পারে। তাহলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না এটা চাচাতো বোনের সাথে মামাতো বোনের সাথে সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নাই। দেয়ার ইজ নো রিলেশন। থ্যালাসেমিয়া হওয়ার জন্য কোনো সম্পর্কই নেই এটার মধ্যে। থ্যালাসেমিয়ার সম্পর্ক তাহলে কার সাথে? এটা হলো কথা। থ্যালাসেমিয়ার সম্পর্ক হলো থ্যালাসেমিয়া জিনের সাথে। তুমি যাকে বিয়ে করতেছো, যে বংশে বিয়ে করতেছো, সেই বংশে থ্যালাসেমিয়া আছে কিনা সেটার সম্পর্ক। সেটা চাচাতো বোন হোক, মামাতো বোন হোক, কিংবা সুদূর প্রবাসী কোনো মেয়ে হোক, অস্ট্রেলিয়ান মেয়ে হোক, আমেরিকান মেয়ে হোক, সৌদি আরবের মেয়ে হোক, দুবাইয়ের মেয়ে হোক, যে জায়গার মেয়ে হোক, থ্যালাসেমিয়ার সম্পর্ক হলো যে যাকে বিয়ে করতেছো তার ভিতরে থ্যালাসেমিয়া আছে কিনা সেটার উপর, তোমার ভিতরে থ্যালাসেমিয়া আছে কিনা সেটার উপর, থ্যালাসেমিয়া জিনের উপর এটা সম্পর্ক। এটা তো চাচাতো বোনের সাথে সম্পর্ক না। তো কথাটা একটু সংশোধন করে, মানে এটা অনেক শোনো, এই বিদ্বেষগুলা কোথায় থেকে আসে, এই লেখাগুলা কেন আসে বইয়ের মধ্যে? কারণ হচ্ছে আমাদের ইসলাম ধর্মে কিন্তু চাচাতো খালাতো ফুফাতো মামাতো বোনদের বিয়ে করা জায়েজ, অনেকটা সুন্নাহ বলা যায়, ঠিক আছে?
কারণ হচ্ছে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, হ্যাঁ, তাদের ভিতরে যে ইন্টারনালি বিয়ে টিয়ে যেগুলো হয়েছে যত সব নিজেদের মধ্যে, যদিও তখন কি ছিল, তখন তারও তো মুসলিম ছিল না, খুব কম মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তো বিয়ে হলে তো তাদের মধ্যেই হইতে হবে। তো এই যে ইসলাম ধর্মে যে চাচাতো খালাতো ফুফাতো বোনের মধ্যে যে বিয়ে জায়েজ এবং এটাকে বেশি উৎসাহিত করা হয়, এবং এটা অনেক পজিটিভ দিক, এটা অনেক, আমার এটার পিছনে অনেক পজিটিভ যুক্তিও আছে, ঠিক আছে। তো এটা যে উৎসাহিত করা হয়েছে, বা উৎসাহিত করা বলতে এটা জায়েজ, তো কোনো কারণে যদি এটার যদি ক্ষতিকর বা এটা বিজ্ঞানসম্মত নয়, অনুত্তম প্রমাণ করা যায়, তাহলে ইনডিরেক্টলি ইসলামকে একটু খোঁচা দেওয়া হলো যে ইসলাম বিজ্ঞানসম্মত না। কথা বোঝা নাই? এগুলো হলো নাস্তিকদের কলা কৌশল। কিন্তু আসলে যে কি বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিজ্ঞান জানলে নাস্তিক হয়, আর বেশি বিজ্ঞান জানলে অবশ্যই সৃষ্টিকর্তাকে সে খুঁজে পায়। যেমন দেখবা যত নাস্তিক বাংলাদেশে, যত নাস্তিক, কয়জন ডাক্তার নাস্তিক আছে, কয়জন ইঞ্জিনিয়ার নাস্তিক আছে? নাই, পার্সেন্টেজ খুবই কম। যত নাস্তিক খালি বিজ্ঞান মনস্ক বলতে বলতে গলা ফাটায়, এগুলা বেশিরভাগ হচ্ছে কলা বিজ্ঞানী। এগুলো দেখো ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ভার্সিটি কলা পরিষদে পড়ছে, চারুকলাতে পড়ছে, বা মৃৎশিল্পতে পড়ছে, ওই যে বা চিত্র আঁকা আঁকি এগুলাতে পড়ছে। এগুলাতে পইরা সে কলা বিজ্ঞানী, যে কলা পরিষদে পইরা সে হয়েছে বিজ্ঞান মনস্ক। আর যারা মেডিকেলে পড়লো, যারা ইঞ্জিনিয়ারে পড়লো, যারা সায়েন্স নিয়ে পড়লো, ফিজিক্স নিয়ে পড়লো, কেমিস্ট্রি নিয়ে পড়লো, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়লো, মহাকাশ নিয়ে গবেষণা করলো, তারা নাস্তিক না, তারা বিজ্ঞান জানে নেই, বিজ্ঞান জানছে কলা পরিষদে পড়া। এই জন্য বিজ্ঞান জানলে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করলাম যে থ্যালাসেমিয়া যদি আক্রান্ত হয়, চাচাতো খালাতো ফুফাতো মামাতো বোনের সাথে থ্যালাসেমিয়ার সম্পর্ক নাই। সম্পর্ক যে গোষ্ঠীর মধ্যে, যে বংশের মধ্যে থ্যালাসেমিয়া আছে, ওই বংশের মধ্যে তোমার থ্যালাসেমিয়া বিয়ে করা যাবে না, বা রিস্কি থাকতে পারে। সহজ ভাষায় যদি আমরা বলি যে যার ভিতরে থ্যালাসেমিয়ার জিন আছে তাকে বিয়ে করা যাবে না, তাহলে তোমার বংশধরের মধ্যে থ্যালাসেমিয়া ঢুকতে পারে। এভাবে বললে সুন্দর হয়, কোনোভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইসলামকে খোঁচা দেওয়ার কোনো কারণ আমি দেখি না, ঠিক আছে। বা এটা বোকামি হবে, কারণ এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি ফ্যাক্ট এমন কোনো কিছু ইসলামের বিরুদ্ধে যায় নাই, বিশেষ করে আমি খুঁজে পাই নাই। তুমি যদি কোনো কিছু খুঁজে পেয়ে থাকো আমার সাথে শেয়ার করতে পারো। হয় তুমি ভুল বুঝছো অথবা বুঝো নাই, এই জন্য মনে হচ্ছে যে এটা ইসলামের বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, এরকম মনে হচ্ছে, কিন্তু এখন বলতে আমরা খুঁজে পাইনি। আমাকে সাহায্য করতে পারো, বাট সাহায্য করতে আসলে নিজে সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা দেখো এখন পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো। পরীক্ষার মধ্যে আসবে কি, পরীক্ষার মধ্যে ওই সেমভাবে আসবে যে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, ব্যাখ্যা করো, বা হচ্ছে থ্যালাসেমিয়ার বর্ণনা দাও। তো যদি থ্যালাসেমিয়ার বর্ণনা আসে, থ্যালাসেমিয়ার বর্ণনা গ নাম্বারে যদি আসে, তাইলে তো হচ্ছে যে আর ওই বংশগত চেকার বোর্ড দিয়ে আর ব্যাখ্যা করার দরকার নেই। জাস্ট তুমি থ্যালাসেমিয়া কাকে বলে লিখবা, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া মেজর মাইনর, বইয়ের মধ্যে দেখবা কোন কোন অঞ্চলে কোন থ্যালাসেমিয়া বেশি হয়, এরকম দিয়ে তুমি বর্ণনা দিলা। তার মানে 4টা থ্যালাসেমিয়ার টোটাল বর্ণনা দিবা। একটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়ার বর্ণনা দিবা, বিটা থ্যালাসেমিয়ার বর্ণনা দিবা, মেজরের বর্ণনা দিবা, থ্যালাসেমিয়া মাইনরের বর্ণনা দিবা। এই হলো থ্যালাসেমিয়ার বর্ণনা। কিন্তু যদি প্রশ্ন আসে যে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ ব্যাখ্যা করো, তখন হচ্ছে এই যে বাহকে এরকম একটা চার্ট দিয়ে তারপরে তুমি বর্ণনা দিবা যে এই যে বাবা বাহক, মা বাহক, কেউই থ্যালাসেমিয়া আক্রান্ত না, বাট তাদের ভিতরে জিন থাকার কারণে তাদের 25% সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে যে বাবার বা মায়ের ভিতর থেকে থ্যালাসেমিয়ার জিন সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়ে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়। অতএব থ্যালাসেমিয়া হচ্ছে একটা কি বংশগত রোগ। কারণ বংশগত রোগ কোনগুলা, যেগুলো বাবা মা থেকে সন্তানের মধ্যে কি হয়, স্থানান্তরিত হয়। সিম্পল, শেষ, স্বাভাবিক বিষয়, শেষ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, যে আমার তো প্রশ্নটা উদ্দীপক হবে, উদ্দীপকের মধ্যে একটা রোগের কথা বলবে, দেন ওই উদ্দীপক দেখে আমাকে বুঝতে হবে যে এটা কি বর্ণান্ধতার কথা বলছে, নাকি এটা থ্যালাসেমিয়ার কথা বলছে, নাকি এটা জন্ডিসের কথা বলছে, নাকি এটা ওই যে আর কতগুলা যে রোগ আছে ব্রঙ্কাইটিসের কথা বলছে, নাকি হাঁপানির কথা বলছে, নাকি অ্যাজমার কথা বলছে। তো আমাকে উদ্দীপকটা পরে তো বুঝতে হবে। তো আমি কোন উদ্দীপক, মানে উদ্দীপকের কি একটা ইন্ডিকেশন দেখে আমি বুঝবো যে সেটা থ্যালাসেমিয়ার কথা বলছে। তো একটা পয়েন্ট দেখো, এই যেটা হলো রেড অ্যালার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখবা। এটা রেড অ্যালার্ট জারি করে দিলাম, এটা মনে রাখতে হবে।
তো আমি কিভাবে বুঝবো যে উদ্দীপকটা থ্যালাসেমিয়া রোগের কথা বলছে? তো এটার জন্য দুইটা ইন্ডিকেটর আমি ব্যবহার করি। এই দুইটা ইন্ডিকেটর উদ্দীপকের মধ্যে থাকবে, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকলে বুঝবা সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার কথা বলছে। একটা হচ্ছে যে ত্রুটিপূর্ণ লোহিত কোষ তৈরি হয়। ত্রুটিপূর্ণ লোহিত কোষ, যে লোহিত রক্তকণিকা তৈরি হবে সেটা যদি ত্রুটিপূর্ণ লোহিত রক্ত কোষ হয়, উদ্দীপকের মধ্যে যদি এমন কথা থাকে যে ত্রুটিপূর্ণ লোহিত কোষ তৈরি হয়েছে, যে শফিক সাহেব বা হচ্ছে মিস্টার এক্স তার সন্তান জন্মগ্রহণ করছে, সেটা হচ্ছে লোহিত রক্ত কোষ হচ্ছে ত্রুটিপূর্ণ, এই টাইপের। আরেকটা হচ্ছে যে তার এমন একটা রোগ হয়েছে যে আয়রন সমৃদ্ধ ফল বা আয়রন সমৃদ্ধ ঔষধ খাওয়া নিষেধ, খাওয়া যাবে না। কি সমৃদ্ধ? আয়রন সমৃদ্ধ ফল বা ঔষধ গ্রহণ নিষেধ। এই দুইটা ইন্ডিকেটর যদি থাকে, ত্রুটিপূর্ণ লোহিত কোষ তৈরি এই একটা ইন্ডিকেটর, আর একটা হচ্ছে কি আয়রন সমৃদ্ধ ফল এবং ঔষধ গ্রহণ নিষেধ, এই দুইটা ইন্ডিকেটর যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা থ্যালাসেমিয়ার কথা বলা হয়েছে। কারণ থ্যালাসেমিয়া হইলে এই যে আয়রন সমৃদ্ধ ওষুধ খাওয়া যায় না বা আয়রন সমৃদ্ধ ফল খাওয়া যায় না। থ্যালাসেমিয়ার লক্ষণগুলা কি? যদি থ্যালাসেমিয়া মেজর দ্বারা আক্রান্ত হয়, মাইনর দ্বারা আক্রান্ত হলে তার কোনো সমস্যা নাই, সে বাহক হবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যদি মেজর দ্বারা আক্রান্ত হয়, মূল থ্যালাসেমিয়ার রোগী যদি হয়, তাহলে সে মায়ের পেটের মধ্যে মৃত্যুবরণ করতে পারে, বা দেখা গেছে সন্তান গ্রহণের 1 বছরের মধ্যে মারা গেছে, সে রক্ত শূন্যতায় ভুগবে, তার এই ছোটোবেলায় পেট অনেক বড় হয়ে যাবে এবং অনেক রোগে আক্রান্ত হবে। স্বাভাবিকভাবে 25 থেকে 30 বছরের বেশি বাঁচে না, এর মধ্যেই মারা যায়। তো এগুলো হচ্ছে লক্ষণ। তো থ্যালাসেমিয়ার লক্ষণগুলো একটু ভালো করে পড়বা, লক্ষণ এবং চিকিৎসা। ঠিক আছে? তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। থ্যালাসেমিয়া সংক্রান্ত আমরা বুঝছি, আশা করি এর চেয়ে ভালোভাবে বোঝানো সম্ভব না। তাহলে এখানে মিসকনসেপ্ট ছিল যে চাচাতো খালাতো, আর টেনশন নাই। অনেকে আছে যে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এগুলো অনেকে আছে প্রেম টেমই তোমাদের করা শুরু করছে। এগুলো করা যাবে না, প্রেম করা যাবে না, এটা হারাম, প্রেম করা হারাম। ঠিক আছে? মানে এটাকে কোনোভাবে বৈধতা দেওয়ার সুযোগ নাই যে শুধু মেসেজ করবো, দেখা করবো না, এরকম না। শয়তানের ধোঁকা। সর্বোচ্চ পর্যায়ে তোকে নিয়ে যা গুনাহ করাবে, গুনাহ করা তোরা জাহান্নামী বানাবে, এই হলো কথা। এটার মধ্যে কোনো সার্থকতা নেই। আল্লাহর মতে খুব দ্রুত বিয়ে করে ফেলবা, ইন্টার পাওয়া, অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওটা বিয়ে করে ফেলবা, যাও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, মাশাআল্লাহ। কিন্তু প্রেম করা যাবে না, এগুলো শয়তানের ধোঁকা। তো এটা বলছিলাম যে এটার পজিটিভ দিক কি। চাচাতো ধরো ফুফাতো বোনের সাথে বিয়ের পজিটিভ দিক কি, মামাতো বোনের সাথে বিয়ের পজিটিভ দিক কি? পজিটিভ দিক হলো যখন আননোন কোনো মেয়ের সাথে বিয়ে হয়, বাট ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। আমি লাভ ম্যারেজের কথা অবভিয়াসলি বলবো না, কারণ এটা ইসলামে হারাম। অতএব আর লাভ ম্যারেজের মধ্যে কোনো পজিটিভ দিক নাই। কেউ যদি আমার সাথে ডিবেটে বসতে পারে, তাহলে সে যদি একটা লাভ ম্যারেজের পজিটিভ দেখাতে পারে, তাহলে আমি 10টা নেগেটিভ আমি দেখাতে পারবো। সো আমাকে কম্পেয়ার করতে হবে যে পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি। যদি পজিটিভ বেশি হয়, নেগেটিভ যদি বেশি হয়, তাহলে সেটা বর্জনীয়। একবারে অ্যাভারেজ কম্পেয়ার করলে লাভ ম্যারেজের মধ্যে ধরো 90% নেগেটিভ দিক, 5% পজিটিভ দিক। আমার যদি লাভ ম্যারেজের মধ্যে যদি আমার ধরো 90%ই পজিটিভ, 1% নেগেটিভ, সেই নেগেটিভটাকে এটা হারাম, তাহলে সেটা কি গ্রহণ করা যাবে? এটা বর্জনীয়। কারণ হারাম যেটা, ওটা তো গ্রহণ করা যাবে না। তাহলে ওইটার যেটা হারাম, সেটার তুমি 1000টা পজিটিভ দিক দেখাইলেও তো আমি সেটা গ্রহণ করব না, বা একটা মুমিন মুসলমানের সেটা গ্রহণ করা উচিত হবে না। যেমন মদ খাওয়া ইসলামী বিধান, ইসলামী শরিয়া অনুসারে হারাম। এখন তুমি যদি যতভাবে মদের পজিটিভ দিক আনো, এই জন্য কি আমাকে মদ খাওয়াইতে পারবা না? কারণ এটা হারাম, সিম্পল বিষয়। এটার একটা পজিটিভ দিক আমি বলি, বিয়ে তুমি করতে হবে, নট নেসেসারি, বাট এটা আমার কাছে মনে হয় যে এটা একটু পজিটিভ দিক আছে। 1 নাম্বার পয়েন্ট হলো যে ঘটকের মাধ্যমে যদি বিয়ে হয়, ঘটক অনেক সময় মিথ্যা কথা বলে যে মেয়েটার আগে বিয়ে হয়েছে কিনা তুমি জানো না,
বাট চুরি করে অন্য জায়গায় ঘটকের মাধ্যমে বিয়ে হলো, দেখা গেছে মেয়েটার আগে বিয়ে হয়েছিল তুমি জানো না, বা ছেলেটার আগে বিয়ে হয়েছিল তুমি জানো না, বা আগে প্রেম প্রীতি করে বেড়াইছে, ওগুলো তো ঘটক আর বলবো না, বা হচ্ছে অনেক কিছু গোপন করার সুযোগ থাকে। কিন্তু যদি তোমার কাজিনদের মধ্যে বিয়ে হয় তাহলে কিন্তু তোমার কোনো কিছু গোপন করার সুযোগ রাখতেছেন থাকে না। খালাতো বোনের বিয়ে করলে তোমার মায়ে ওই মেয়ের জন্মের পর থেকে 14 গোষ্ঠীর খবর জানে, যা যা করছে, কি করছে, কই গেছে সব জানে। চাচাতো বোনের ক্ষেত্রে সেম, ফুফাতো বোনের ক্ষেত্রে সেম, সবাই জানাজানির মধ্যে আছে। এবং একটা মেয়ের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, বিয়ের বয়স উপযুক্ত হওয়া পর্যন্ত সব খুঁটিনাটি ইতিহাস তোমার বাবা মা খুব ভালোভাবে জানে। এবং তোমার ভিতরের যত তথ্য, যত ইতিহাস তাদের বাবা মাও জানে। কারণ চাচাতো, খালাতো, ফুফাতো, কাজিনদের চাইতে পরিচিত তো আর কেউ বেশি হইতে পারে না। 14 গোষ্ঠীর খবর সবাই জানে। তো যখন সবার পজিটিভ নেগেটিভ দিক বিবেচনা করে জেনে, সব কিছু জেনে যখন সবাই আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হয়। তুমি যাকে বিয়ে করলে তার সব কিছু তুমি জানো, ওটা জেনেই তুমি সিদ্ধান্ত নিছো। কিন্তু যখন অন্য দূরের একটা মেয়েকে বিয়ে করে আনছো, পরবর্তীতে গোপন তথ্য বাড়াইলো, মেয়ের বয়ফ্রেন্ড বাড়াইলো, তোমার রাস্তায় আটকেছে যে আমার বউরে তুই বিয়ে করছস, বিষয়টা কেমন হবে? তখন সংসারের মধ্যে অশান্তি হবে। বা হচ্ছে বিয়ের 2 বছর পরে হঠাৎ করে মেসেজে একটা টুং করলো, ওগো কেমন আছো, আমাকে কি এখনো মনে পড়ে? আবার জামাই হঠাৎ করে তুমি বাসার মধ্যে ঢুইকা টুং করে বউয়ের মধ্যে ফোনের মধ্যে মেসেজ আসছে, তুমি যে হঠাৎ করে দেখলে, আরে কি এটা কে? এই যে অশান্তির আগুন ঢুকে গেল। এরকম বিভিন্নভাবে অশান্তির আগুন জ্বলার সুযোগ আছে। তো এই বিষয়গুলা, এটা অনেকটা হচ্ছে, এটার মধ্যে একটু পজিটিভ দিক আছে। এবং সাধারণত কাজিনদের মধ্যে বিয়ে হলে কি হয়, বাপ, চাচা, দাদা, দাদি, ফুপা, ফুপু, নানা, নানি, খালা, খালু সবাই একত্রিত বইসা সিদ্ধান্ত নেয়। তো যখন আত্মীয় স্বজন, নিজের বাবা মা, খালা, খালু সবাই যখন একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, ওইখানে ওটা আল্লাহর সিদ্ধান্ত বলে উপগণিত হয়, আল্লাহ এতে খুশি হয়ে যায়। তখন ওইরকম সম্পর্কগুলো আমাদের সকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। ঠিক আছে? কারণ এটা অনেকটা রাসূলের সুন্নাহর মধ্যে। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসান, ওই যে হাসান যখন ইন্তেকাল করে তখন বলে গেছে যে আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ের ব্যবস্থা করে দিস। এই যে এরকম এগুলো সুন্নাহর মধ্যে পড়ে। এবং সাহাবারা আল্লাহ রাসূলের জিন্দেগিতে সবগুলো নিজেদের মধ্যে, কাজিনদের মধ্যেই বিয়ে টিয়ে হয়েছে। সুতরাং এটাতে আল্লাহর রহমত বেশি। ঠিক আছে? আচ্ছা, তো কী পড়ছি, কী পড়লাম আজকে ক্লাসের মধ্যে একটু রিভিউ করি। আচ্ছা, রিভিউ করব। প্রথমে আমরা জানলাম অটোজম, সেক্স ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণের জন্য বাবা দায়ী না মা দায়ী, এগুলো জানলাম যে আসলে দায়ী করলে বাবাকেই দায়ী করতে হবে। এরপরে আমরা বংশগত রোগগুলা বুঝলাম। তারপরে হচ্ছে কালার ব্লাইন্ড পড়লাম। কালার ব্লাইন্ডের মধ্যে লাল সবুজ হলো সার্বজনীন বর্ণান্ধতা, এগুলো একটু করা দেখলাম। এবং হচ্ছে মা যদি ভাও হয়, বাবা যদি স্বাভাবিক হয়, তাহলে কত % সন্তান বর্ণান্ধ হইতে পারে, কি হইতে পারে, এই যে পানেট স্কোয়ারের মাধ্যমে দেখলাম। তারপরে আশা করি এগুলো যে কোনোটা করতে পারবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা থ্যালাসেমিয়া পড়লাম। থ্যালাসেমিয়ার প্রকারভেদ পড়লাম, বিস্তারিত জানার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।